কি করেছিস আয়ান? তুই পাগল হয়ে গেছিস? তুই আমাকে এমন জোর করে কিস করছিস কেন? আয়ান নিজের ঠোঁট মুছে মুচকি হেসে বলল, জোর না করলেও তুমি আমাকে এমনি কিস করতে দিতে। তাহলে জোর করে কিস করে ভুল করলাম। জোর করে সেই মজা পাইনি। তোমার যখন সম্মতি আছে আসো আর একবার কিস করি। আয়ানের কথা শুনে নদী রেগে আগুন হয়ে বলল, থাপ্পড় চিনিস বেয়াদব ছেলে? আমি তোর বন্ধু জিসানের বড় বোন, সেটা ভুলে গিয়েছিস? তোরও বোনের মতো আমি। আয়ান একটানে নদীকে নিজের কাছে নিয়ে এসে নদীর কোমরে হাত রেখে বলল, তুমি শুধু জিসানের বোন, আর একটু পরে বউ হবা। তোমাকে নিয়ে কাজী অফিসের সামনে কি এমনি এমনি দাঁড়িয়ে আছি নাকি? নদী আয়ানকে নিজের থেকে দূরে সরিয়ে আয়ানকে জোরে একটা থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব, যেটা মুখে আসছে সেটাই বলছিস। তোর বউ হব মানে কি বোঝাতে চাইছিস? সম্পর্ক, বয়স সব কিছু ভুলে যাচ্ছিস তুই? আমি তোর বন্ধুর বড় বোন, তোর থেকে 2 বছরের বড়। তার চেয়েও বড় কথা, আমার বয়ফ্রেন্ড আছে। তাকে ছেড়ে তোকে কেন বিয়ে করব আমি? আয়ান নদীর কোনো কথা শুনল না। জোর করে তুলে নিয়ে গেল কাজী অফিসের ভেতরে। কাজীর সামনে বসতেই কাজী বলে ওঠে, কি ব্যাপার, আপনি ওনাকে এইভাবে তুলে নিয়ে এসেছেন কেন? এটা কাজী অফিস, দুজনের সম্মতিতে বিয়ে হয় এখানে। জোর করে তুলে নিয়ে এলে আমি বিয়ে পড়াতে পারবো না। কাজীর কথা শুনে নদী স্বস্তির নিঃশ্বাস নেয়। মনে করে আয়ান আর তাকে বিয়ে করতে পারবে না, কিন্তু আয়ান সেটা বেশিক্ষণ থাকতে দিল না। একটা টাকার বান্ডিল কাজীর সামনে দিয়ে বলল, এখন পারবেন? অবশ্যই পারবো। অনেক মেয়েরা বিয়েটা কেমন করে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। বুঝলাম। আপনাকে আরও একটা কাজ করতে হবে, কয়েকজন সাক্ষী জোগাড় করতে হবে। পুরো দুনিয়া টাকার পাগল, তেমন এই কাজীও। টাকা পাওয়ার উপর এখন যেন সে আয়ানের গোলাম হয়ে গিয়েছে। এখন আয়ান যা বলছে তাই করতে রাজি ওই লোক। কাজী উঠে দাঁড়িয়ে বলল, আপনারা অপেক্ষা করুন, আমি এখনই সাক্ষী নিয়ে এসেছি। কথা শেষ করেই কাজী সেখান থেকে চলে যায়। নদী আয়ানের দিকে তাকিয়ে কটমট করে বলল, আয়ান, এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে, নয়তো এর পরিণাম ভালো হবে না। নদীর হুমকি শুনেও আয়ানের মুখে বিন্দুমাত্র ভয়ের লেশ মাত্র নেই। সে বরং আরো এক ধাপ এগিয়ে নদীর চিবুকটা হালকা ছুঁয়ে দুষ্টু হেসে বলল, পরিণতি ভালো হবে না? বেশ, তো দেখা যাবে কি পরিণতি হয়। তবে একটা কথা মাথায় রেখো, হুমকি দিয়ে কাজ হবে না। এখন থেকে আমার রাগ, আমার ভালোবাসার সব কিছুর অধিকার একমাত্র তোমার উপরই। আয়ানের এমন বেপরোয়া আচরণে নদীর রাগে কাঁপতে শুরু করলো। সে চোখ বড় বড় করে বলল, তোর সাহস তো কম না আয়ান। জিসান যদি একবার জানতে পারে, ও তোকে আস্ত রাখবে না। আয়ান এবারে একটু গম্ভীর হলো। নদীর চোখে চোখ রেখে ঠান্ডা গলায় সে বলল, চুপচাপ বসো, কাকে কি বলবা সেটা বিয়ের পর দেখা যাবে। আমি বলেছি না আমি তোকে বিয়ে করব না? আয়ান কোনো উত্তর না দিয়ে শুধু রহস্যময় একটা হাসি দিল। ঠিক তখনই কাজী সাহেব দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। পেছনে পেছনে আরো 3জন স্থানীয় লোক সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এই যে সাহেব, সাক্ষী জোগাড় করে ফেলেছি, বলুন এবার কবুল বলার পালা তো। কাজীর কথা শুনে নদীর বুকটা আবার কেঁপে উঠল। সে বাঁচার শেষ চেষ্টা হিসেবে কাজীর দিকে তাকিয়ে আকুল হয়ে বলল, দয়া করে আপনি এই বিয়ে পড়াবেন না। ও জোর করে আমাকে ধরে নিয়ে এসেছে, এটা বেআইনি। নদীর কথা শেষ হওয়ার আগেই আয়ান তার হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় বন্দি করে ফেলল। তারপর কাজীর দিকে তাকিয়ে চোখের ইশারায় এগিয়ে যেতে বলল, কাজী সাহেব, আর দেরি করার দরকার নেই, ফর্ম বের করুন। সাক্ষী তো সামনেই আছে। কাজী আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। তিনি রেজিস্ট্রি খাতা আর কলম এগিয়ে দিলেন আয়ানের দিকে। নদীর চোখে তখন জল চিকচিক করছে, কিন্তু আয়ানের মুখের জেদি অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে আজ কোনোভাবেই সে নদীকে ছাড়বে না। আয়ান বুঝতে পারলো যতই চাপ দিক না কেন নদী কোনোভাবেই কবুল বলবে না। তার চোখে তখন একরোখা জেদ। আয়ান নিজের ফোন বের করে স্ক্রিন অন করলো। কয়েক সেকেন্ড পর সে ফোনটা নদীর সামনে ধরে বলল, ভালো করে দেখো। স্ক্রিনে ভেসে উঠল কয়েকটি অন্তরঙ্গ ছবি। দেখে নদীর মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। এসব কি? যদি এখন বিয়েতে রাজি না হও, এই ছবি তোমার বাবার কাছে চলে যাবে। সেটা হার্টের রোগের সহ্য করতে পারবে তো? নদী বিস্ময়ে তাকিয়ে থেকে হঠাৎ বলল, এগুলো ফেক।
এগুলো এডিট করা ছবি। আয়ান ঠোঁটের কোণে হালকা হাসি টেনে উত্তর দিল। এই ছবিটা ফেক তুমি জানো, আমি জানি। তোমার বাবা তো জানে না। সুন্দর করে বিয়েতে রাজি হয়ে যাও, নয়তো এগুলো তোমার বাবার কাছে পৌঁছে যাবে। নদীর বুক ধক ধক করতে লাগলো, রাগে তার চোখ ভিজে উঠল। তুই খুব নিচে নেমে গেছিস আয়ান। তোমাকে পাওয়ার জন্য আরও নিচে নামতে রাজি আছি। কাগজটাতে সাইন করো আর কবুল বলে ফেলো তাড়াতাড়ি, নয়তো এবার সত্যি ছবিগুলো তোমার বাবার কাছে পৌঁছে যাবে। তোর এত বড় সাহস আয়ান, ব্ল্যাকমেল করে বিয়ে করতে চাইছিস আমাকে? তুই ভেবেছিস আমি তোর এই ভয় দেখানোতে হেরে যাব? নদীর গলা কাঁপলেও তার চোখের আগুন একটুও কমল না। সে রাগ ও অপমানে ফুঁসতে ফুঁসতে রেজিস্ট্রি খাতার দিকে একবার তাকালো, তারপর সোজা আয়ানের চোখের দিকে। ব্ল্যাকমেইল বলো আর যাই বলো, নদী, আমার কাছে তোমার এই রাগী রূপটাও সুন্দর লাগে। সাইনটা কি তুমি নিজে করবে নাকি আমার হাত দিয়ে করিয়ে দিতে হবে? আয়ানের কণ্ঠে বিন্দুমাত্র অনুশোচনার লেশ মাত্র নেই। সে অত্যন্ত ঠান্ডা মাথায় খাতাটা আরও একটু নদীর দিকে বাড়িয়ে দিল। পেছনে দাঁড়িয়ে থাকা কাজী সাহেব আর সাক্ষীরা পুরো দৃশ্যটা বোকার মতো দেখছেন। টাকার জোরে সবাই যেন মুখে কুলু পেটেছে। নদী দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। তার বুঝতে বাকি রইল না যে এই মুহূর্তে আয়ানকে বোঝানো অসম্ভব। বাবার অসুস্থতার দুর্বলতাটা আয়ান ঠিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। নিরুপায় হয়ে নদী কাঁপতে থাকা হাতে কলমটা তুলে নিল। আল্লাহ যেন তোর এই পাপের ক্ষমা না করেন আয়ান। বিড়বিড় করে কথাটা বলে নদী রেজিস্ট্রি পেপারের নির্দিষ্ট জায়গায় সই করে দিল। আয়ানের মুখে তখন এক বিজয়ী হাসি। বাহ, এবার পাত্রপক্ষ মানে আয়ন সাহেব আপনিও সাইনটা করে ফেলুন। আর হ্যাঁ, এবার কবুল বলার পালা। আয়ান দ্রুত সই করে ফেললো, তারপর নদীর কাঁধে একটা হাত রাখলো। নদী ঝটকা মেরে তার হাত সরিয়ে দিতে চাইলেও আয়ান দিল না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরলো। বলো কাজী সাহেব, শুরু করুন, আর দেরি করা যায় না। নদী খান, আপনি কি আয়ন আহমেদকে 5 লক্ষ টাকা দেনমোহর স্বামী হিসেবে কবুল করেছেন? এবার আপনার পালা আয়ন সাহেব। বাবা আয়ান, আপনার সাথে কি নদীর 3 লক্ষ টাকা দেনমোহর বিবাহ সম্পন্ন করার জন্য কি আপনার সম্মতি আছে? পুরো ঘরটাই পিনপতন নীরবতা। সাক্ষীরা সবাই নদীর দিকে তাকিয়ে আছে। নদীর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে গাল বেয়ে পড়ে গেল রেজিস্ট্রি কাগজের উপর। সে ঠোঁট কামড়ে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। আমি আয়ান নদীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। বাবার কথাটার কথা ভুলে যেও না নদী। নদী চোখ বন্ধ করে ফেলল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তবুও বাবার কথা ভেবে সে গলার সমস্ত জোর এক করে ফুটিয়ে তুলল সেই একটি শব্দ, কবুল। নদীর মুখ থেকে কথাটা বের হওয়া মাত্রই কাজী সাহেব আয়ানের দিকে তাকালেন। এবার আপনার পালা আয়ন সাহেব। আয়ান বিন্দুমাত্র সময় নষ্ট না করে নারীর দিকে তাকিয়ে স্পষ্ট ও জোরালো গলায় বলে উঠল, কবুল। বিয়ে সম্পূর্ণ হলো। আয়ান কাজী আর ওই সাক্ষীদের আরো কিছু টাকা দিয়ে নদীর হাত ধরে বাইরে চলে আসে। তখন নদী বলে, বিয়ে তো করেছিস, তোর স্বার্থ হাসিল হয়েছে, এবারে ছবিগুলো ডিলিট কর। আয়ান কোনো তর্কে না গিয়ে ছবিগুলো ডিলিট করে দেয়। তারপর আয়ান নদীকে বলল, বিয়ে হয়ে গেছে মানে এখন তুমি আমার। এখন তুমি ডিভোর্স ছাড়া যা চাইবা তাই তোমাকে আমি দেব। এই বিয়ের ব্যাপারে বাড়ির কেউ যাতে না জানে। ওকে, আমার অনার্স কমপ্লিট হতে 6 মাস বাকি আছে। এই 6 মাস কেউ এই বিয়ের ব্যাপারে জানবে না। অনার্স কমপ্লিট করে বাবার ব্যবসা জয়েন করি, সবার সামনে দিয়ে তোমাকে আবার বিয়ে করে আনবো। আশা করি ততদিনে তুমি আমাকে ভালোবেসে ফেলবে। দিবা স্বপ্ন দেখতে থাকো, তোকে আমি কোনোদিন ভালোবাসবো না। নদীর কথা শেষ হওয়া মাত্রই আয়ান নদীকে টেনে নিজের গাড়ির ভেতরে সিটে বসায়। বসানোর সঙ্গে সঙ্গেই তার উপর ঝুঁকে পড়ে। নদীর প্রতিবাদ করার বা কথা বলার কোনো সুযোগই সে দেয় না। আয়ানের উষ্ণ ঠোঁট দুটো যখন নদীর ঠোঁটের উপর এসে নামে, নদী চমকে ওঠে। নিজেকে ছাড়িয়ে নিতে সে ছটফট করে ওঠে। 2 হাত বাড়িয়ে আয়ানের বুক ঠেলে দূরে সরিয়ে দিতে চায়, কিন্তু আয়ান আরো বেশি আগ্রাসী হয়ে ওঠে।
নদীর দুটো হাত একটানে পিছমোড় করে শক্ত মুঠোয় নিজের এক হাতে বন্দি করে ফেলে সে। অন্য হাতটা দিয়ে নদীর কোমর বা ঘাড় শক্ত করে জড়িয়ে ধরে তাকে সিটের সাথে একেবারে আটকে রাখে। নদীর সমস্ত প্রতিরোধ নিমেষেই দুর্বল হয়ে যায়। গাড়ির কাছের ওপারে কে কি দেখছে সেদিকে আয়ানের কোনো ভ্রুক্ষেপই নেই। তার কাছে এই মুহূর্তে পৃথিবীর সমস্ত নিয়মের বাইরে কেবল এই মেয়েটাই সব। বেশ কিছুক্ষণ একটানা গভীর ও তীব্র চুম্বনের পর আয়ান একটু থামে। নদীর বুক তখন হাঁপড়ের মতো উঠছে নামছে, ঠোঁট দুটো কিছুটা ফুলে লাল হয়ে গেছে। রাগী ও কান্নায় তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে। ঠিক সেই মুহূর্তে আয়ান নদীর আরো কাছে সরে আসে। নদীর গরম নিঃশ্বাস যখন আয়ানের গালে এসে লাগে তখন সে নদীর কানের কাছে মুখ নিয়ে যায়। লোমকূপ শিহরিত করে তোলার মতো এক ঠান্ডা অথচ গভীর ফিসফিসে গলায় আয়ান বলে ওঠে, হাজার বাধা দাও, যতই ঘৃণা করো আমাকে, শেষ পর্যন্ত তোমাকেই আমার ভালোবাসতে হবে নদী, এর কোনো অন্যথা নেই। নদীর গা থেকে তখনও ক্ষোভ আর অপমানের উত্তাপটা পুরোপুরি কাটেনি। গাড়ির সিটে এলিয়ে পড়ে সে আক্রোশে নিজের হাত দুটো ছাড়িয়ে নিল। আয়ানের দিকে এক পলক ঘূর্ণাপূর্ণ দৃষ্টি ফেলে সে ঝটকা দিয়ে গাড়ির দরজা খুলে ছিটকে বেরিয়ে এলো। খবরদার আমার গায়ে আর হাত দেওয়ার চেষ্টা করবি না। এই জোর করে করা বিয়ে কিংবা তোর এই জোরাজোরি কোনোটারই মূল্য আমার কাছে 1 টাকারও বেশি নয়। আয়ান গাড়ি থেকে নামলো না। ড্রাইভিং সিটে বসে একটা বাঁকা হাসি উপহার দিয়ে সে স্টিয়ারিং এ হাত রাখলো। মূল্য আজ না হোক কাল ঠিকই বুঝতে পারবে নদী। আপাতত নিজের বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছে যাও। আর হ্যাঁ, মুখের ওই রাগী ভাবটা একটু কমাও, নইলে কিন্তু তোমার ওই মিষ্টি মুখটা দেখতে বেমানান লাগে। আয়ানের কথা শেষ হওয়ার আগেই নদী আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। নিজের রাগকে গলা পর্যন্ত চেপে ধরে সে উল্টো দিকের রাস্তা দিয়ে দ্রুত পা চালিয়ে বাড়ির পথ ধরল। পেছনে আয়ানের গাড়ির স্টার্ট নেওয়ার তীব্র শব্দটা মিলিয়ে গেল বাতাসে। অতীত আয়ান হলো নদীর ছোট ভাই, জিশানের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। সেই সূত্রে নদীর বাড়িতে আয়ানের অবাধ যাতায়াত ছিল, নিজের ঘরের ছেলের মতো। শুরুতে নদী তার কাছে ছিল বন্ধুর বড় বোন, যাকে সে সম্মান করত, আপু বলে ডাকত। কিন্তু সময়ের স্রোতে কখন সে সেই সম্মান আর শ্রদ্ধার জায়গাটা ভালো লাগায় মোড় নিয়েছে তা হয়তো আয়ান নিজেও প্রথমে টেরই পায়নি। দিনের পর দিন নদীর হাসি মুখ আর খেয়াল রাখা আর ছোটখাটো বকুনিগুলো আয়ানের মনে গভীর এক অনুভূতির জন্ম দেয়। সে বুঝতে পারে নদীর ভাইয়ের বন্ধু হয়ে আসার আড়ালে তার মন কবেই ওই মেয়েটার প্রেমে বন্দী হয়ে গেছে। কিন্তু দূরত্ব তৈরি হয় কিছুদিন আগে, যখন জিশানের মাধ্যমে আয়ান জানতে পারে নদীর পরিবার তার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করেছে। অন্য কারো গলায় নদী মালা দেবে, এই ভাবনাটাই আয়ানের বুকের ভেতরটা পুড়িয়ে ছাই করে দিত। নদীকে চিরতরে হারিয়ে ফেলার ভয়ে সে তখন থেকেই ছক কষতে শুরু করে। যেভাবেই হোক নদীকে নিজের করে নিতে হবে। আর সেই পরিকল্পনা বাস্তবায়নের সেই সকালটা ছিল নাটকীয়তায় ভরা। সেদিন সকালবেলা নদী যখন নিজের রুমে ব্যস্ত, ঠিক তখনই তার ফোনে আয়ানের কল ঢোকে। ওপাশ থেকে কিছুটা ভনিতা করে আয়ান বানিয়ে বলে, আপু, আমার একটা খুব কাছের ফ্রেন্ড একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসে, মেয়েটাও তাকে চায়, কিন্তু তাদের ফ্যামিলি এই সম্পর্কটা মানবে না। তাই ওরা ঠিক করেছে কাজী অফিসে গিয়ে গোপনে বিয়ে করে ফেলবে। প্লিজ আপু, তুই একটু কাজী অফিসে আয় না, ওদের বিয়ের প্রধান সাক্ষী হিসেবে তোকে খুব দরকার। নদী বিরক্তি নিয়ে ফোন কানে রেখেই বলে ওঠে, এই সবের মধ্যে আমাকে টানছিস কেন রে? তুই আর জিসান মিলেই তো সব সামলে নিতে পারিস। সাক্ষী হওয়ার মতো মানুষের কি অভাব পড়েছে নাকি? আয়ান ওপাশ থেকে একটু গলা নরম করে আকুতি ভরা গলায় বলে, প্লিজ আপু, না করো না। তুমি না থাকলে আমার ফ্রেন্ডটা খুব বিপদে পড়বে, একটু আসো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি জিসানকে সাথে নিয়ে আসছি। আয়ানের গলা তখন একটু কেঁপে উঠলেও সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলে, আরে না না, জিসান এখন অন্য একটা কাজে ব্যস্ত, ও তোমার সাথে আসতে ভয় পাচ্ছে। তুমি একা একাই চলে আসো, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। জিসান একটু পরে সরাসরি সেখানে এসে যাবে। ভাইয়ের কথা ভেবে সন্দেহ না করেই নদী আয়ানের বলে ঠিকানায় গিয়ে পৌঁছয়।
সেখানে গিয়ে সে দেখে রাস্তার ধারে আয়ান নিজের গাড়িটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। নদী কাছে যেতেই আয়ান গাড়ি থেকে নেমে দরজা খুলে দেয়। আপু, ভেতরে এসে বসো। রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে থেকো না, ফ্রেন্ডরা আসতে একটু দেরি করছে। এবং বলে। নদী কোনো প্রশ্ন না করে সরল মনেই গাড়ির ভেতরে গিয়ে বসলো। এরপর গাড়ি ড্রাইভ করে আয়ান সোজা এসে থামলো একটা পুরনো বহুতল ভবনের নিচে, যেখানে কাজী অফিস অবস্থিত। গাড়ি থামার সাথে সাথেই নদীর মনে একটু খটকা লাগে। সে গাড়ি থেকে নামতে উদ্যত হতেই আয়ান হাত বাড়িয়ে বাধা দিয়ে বলে, আরে বসো বসো, ওরা এখনো এসে পৌঁছায়নি, ওরা আসুক, তারপর একসাথে নামবো। নদী আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ সিটে বসে রইল। কিন্তু বেশ খানিকটা সময় কেটে যাওয়ার পরেও যখন আশেপাশে কাউকে দেখা গেল না, তখন নদীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে বিরক্ত হয়ে আয়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কোথায় সবাই? এতক্ষণ হয়ে গেল, কেউ আসছে না কেন এখনো? ঠিক সেই মুহূর্তেই আয়ান নদীর দিকে ফিরল। তার ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে বকাটে ও ষড়যন্ত্রের হাসি। সে ঠান্ডা গলায় উত্তর দিল, কেউ আসবে না তো? নদী ভ্রুকুচকে হতভম্ব হয়ে প্রশ্ন করল। মানে কি বলছিস এইসব? আয়ান নিজের সিট বেল্ট খুলে নদীর দিকে ঝুঁকে এসে এক ভয়ঙ্কর রকমের মুখোমুখি অথচ জেদি চাহনি দিয়ে বলল। মানে সেটাই বোঝাচ্ছি আপু। কথাটা শেষ হওয়ার সুযোগও দিল না সে। পর মুহূর্তেই নদীর সেই অবাক হয়ে যাওয়া মুখের উপর হামলে পড়ল আয়ান। নদীর ঠোঁটজোড়া নিজের ঠোঁটের আয়ত্তে নিয়ে এসে জোর করে কিস করতে থাকে। নদীর চোখ দুটো তখন বিস্ময়ে চড়ক গাছ, যেখান থেকেই শুরু হয়েছিল এই জোর করে ছিনিয়ে নেওয়ার অধ্যায়। বর্তমান নদী তখন এসে পৌঁছলো তাদের পুরনো দোতলা বাড়ির সামনে। তখন সন্ধ্যার আলো ফিকে হয়ে আসছে। বুকটা তখনও ড্রামের মতো কাঁপছে। নিজেকে কোনো মতে স্বাভাবিক করার চেষ্টা করে সে গেট ঠেলে ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে পা রাখতেই চোখে পড়লো তার বাবা সোফায় বসে খবরের কাগজ পড়ছেন, আর ঠিক পাশেই সোজাসুজি হয়ে বসে ফোনে গেম খেলছে তার ছোট ভাই জিশান। কিরে আপু, এত দেরি হলো কেন তোর ভার্সিটি থেকে ফিরতে? আমি তো ভেবেছিলাম তুই বুঝি তোর সেই মহারথী বয়ফ্রেন্ডের সাথে ডেটে গেছিস। জিশানের এই সহজ কথাটাই নদীর বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সে মনে মনে শিউরে উঠল, এই ছেলেটাই তো আয়ানের বেস্ট ফ্রেন্ড। আর আজ এই জিশানের অজান্তেই ওর বড় বোনটাকে জোর করে নিজের নামে লিখে নিয়েছে। ওই বেয়াদব ছেলেটা। নিজেকে শক্ত করে নদী কোনো মতে স্বাভাবিক গলায় উত্তর দিল, না রে, জ্যামে আটকে গেছিলাম, আর একটু মাথাটাও ধরেছিল। এর বাবা খবরের কাগজ থেকে চোখ সরিয়ে মেয়ের দিকে তাকালেন। নদীর ফ্যাকাশে মুখ আর কিছুটা এলোমেলো চুল দেখে তিনি চিন্তিত গলায় বললেন, শরীর কি বেশি খারাপ লাগছে রে নদী? ডাক্তারের কাছে গিয়েছিলি নাকি? তোর মুখটা এমন শুকনো কেন? না বাবা, তেমন কিছু না, জাস্ট একটু ক্লান্তি, আমি ফ্রেশ হয়ে আসছি। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না নদী। এক দৌড়ে নিজের বেডরুমে ঢুকে দরজাটা ভেতর থেকে সশব্দে লক করে দিল। তারপর পিঠটা দরজার সাথে এলিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ল সে। দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল নদী। আয়ানের ব্ল্যাকমেইল, কাজী অফিসের সেই অসহায় মুহূর্ত, আর জোর করে ছিনিয়ে নেওয়া ওই সই, সব যেন একসাথে তার বুকের ওপর চেপে বসেছে। ঠিক তখনই তার মনে হলো এই বিপদের দিনে তার পাশে দাঁড়ানোর মতো একজন মানুষ তো পৃথিবীতে আছেই। সে আর কেউ নয়, তার দীর্ঘদিনের বয়ফ্রেন্ড আকাশ। নদী তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোনটা বের করলো। হাত দুটো তখনও ভয়ে ও ক্ষোভে থরথর করে কাঁপছে। স্ক্রিনে আকাশকে ডায়াল করে ফোনটা কানে ধরলো সে। নদীর বুকটা তখন আশায় বুক বাঁধছে সে। আকাশ অন্তত তার এই দুঃসময়ে শক্ত একটা ভরসা হয়ে দাঁড়াবে। ওপাশে রিং বেজে চলেছে, একবার, দুবার, তিনবার, কিন্তু ফোনটা রিসিভ করার কোনো নামগন্ধ নেই। নদীর গলা দিয়ে তখন কান্নার দলাটা আটকে আছে। অবশেষে চতুর্থ রিংয়ের মাথায় ওপাশ থেকে লাইনটা রিসিভ হলো, কিন্তু ওপাশ থেকে কোনো নরম বা চিন্তিত কণ্ঠস্বর ভেসে এলো না, বরং শোনা গেল একরাশ বিরক্তি আর অনীহা ভরা গলা। নদী কিছু একটা বলতে যাবে, তার আগেই আকাশ ব্যস্ত গলায় খেকিয়ে উঠল, কি ব্যাপার নদী? এক ফোঁটা শান্তি নেই বুঝি জীবনে? আমি এখন একটা জরুরি মিটিংয়ে ব্যস্ত আছি। এখন ফোন করলে কি মাথাটা আবুড়ে যাবে না? রাখছি, পরে ফ্রি হয়ে তোমাকে ফোন করব। আকাশ প্লিজ ফোনটা কেটো না, আমার একটা খুব বড় নদীর কথাটা পুরো শেষ হতেও দিল না আকাশ, তার আগেই মুখের উপর কল কেটে দিল সে। পিক শব্দটা নদীর কানে সূচের মতো বিঁধল।
ফোনটার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে বসে রইল নদী, যার কাছে সে একটু সান্ত্বনা আর আশ্রয়ের আশা করেছিল। সেই মানুষটাই এভাবে অবহেলা করে ফোন কেটে দিল। অন্যদিকে শহরের এক অভিজাত অ্যাপার্টমেন্টের এসি রুমে তখন অন্য এক পৃথিবীর খেলা চলছে। চার দেওয়ালের বন্দি দুনিয়ায় আকাশ ও তার অন্য প্রেমিকা তানিয়া একে অপরের বাহুডোরে আবদ্ধ হলো। চারপাশের আলো আধারী পরিবেশে তখন শুধু রোমান্টিক মিউজিকের হালকা রেশ আর দুজনের দীর্ঘশ্বাস। ঠিক সেই মুহূর্তে টেবিলে রাখা আকাশের ফোনটা বেজে উঠতেই মুহূর্তের জন্য সেই মোহময় পরিবেশটা নষ্ট হয়ে গেল। আকাশ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফোনটা কেটে নিল। তানিয়া তখন আকাশের কাঁধে হাত রেখে একটু আদুরে ও কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, হুস, এভাবে কে বারবার ফোন করে তোমার মেজাজটা খারাপ করে দিচ্ছে গো? কোনো ক্লায়েন্ট নাকি? মানে এক আত্মীয়র মেয়ে, বড় আঠার মতো লেগে থাকে, সামান্য একটা ব্যাপারেও ফোন করে মাথা খেয়ে দেয়। ভীষণ বিরক্তকর এক মহিলা। তানিয়া ঠোঁটে দুষ্টু হাসি টেনে আকাশের চুলে বিলি কেটে বলল, উফ, তো এত ঝামেলা পোহাচ্ছ কেন? ব্লক করে দাও না তাকে। এসব ফালতু কথা বাদ দাও তো। এসো না, আমাদের মাঝখান থেকে বাইরের সব ডিস্টার্বনেস দূরে সরিয়ে রাখি। আজ শুধু আমি আর তুমি। তানিয়ার ওই মাদকী চাহনি আর শরীরের উত্তাপে আকাশ মুহূর্তের মধ্যে নদীর ফোন কলের কথা সম্পূর্ণ ভুলে গেল। নদীর কান্নায় ভেজা অসহায় কণ্ঠস্বর বা তার বিপদের কথা আকাশের কাছে তখন এক পয়সারও মূল্য পেল না। সে তানিয়ার আরো কাছাকাছি ঝুঁকে পড়ে হারিয়ে গেল এক নিষিদ্ধ রোম্যান্সের গভীরে। অন্যদিকে আয়ান গাড়ি ড্রাইভ করে নিজের অ্যাপার্টমেন্টের নিচে এসে পৌঁছলো। গাড়ি পার্ক করে লিফটে উঠতে উঠতে তার মুখে লেপ্টে ছিল এক অদ্ভুত বিজয়ের হাসি। পকেট থেকে ফোনটা বের করে সে এক পলক তাকিয়ে দেখলো সেই ডিলিট করে দেওয়া ছবিগুলোর ব্যাকআপ ফোল্ডারের দিকে। দরজা খুলে নিজের ফ্ল্যাটে ঢোকার সাথে সাথেই সোফায় পা ছড়িয়ে বসা তার ছোট্ট ভাই অয়নের দেখা মিলল। অয়ন তখন একটা চিপসের প্যাকেট থেকে চিপস মুখে পুড়ছে। কি ভাই, সারাদিন তোমার কোনো পাত্তাই পাওয়া গেল না, কোথায় ছিলে বলতো? সে দুপুর থেকে ফোন দিয়েছে, রিসিভ করার নাম নেই। আয়ান অয়নের কাঁধে একটা হালকা থাপ্পড় দিয়ে কুল ভঙ্গিতে নিজের ঘড়িটা খুলতে খুলতে বলল, একটু জরুরি কাজে বাইরে গিয়েছিলাম রে অয়ন, নিজের একটা ফিউচার সেট আপ নিয়ে ব্যস্ত ছিলাম তো তাই খেয়াল করিনি। ফিউচার সেট আপ? বাহারে, পড়াশোনা শেষ না করতেই এত কিসের টেনশন তোমার? নাকি লুকিয়ে লুকিয়ে কোনো কাণ্ড কারখানা পাকাচ্ছিস? অয়নের এই সাধারণ রসিকতা শুনে আয়ানের ঠোঁটের কোণে হাসিটা আরো একটু চওড়া হলো। সে মনে মনে ভাবলো, তুই তো ঘুণাক্ষরেও জানিস না রে অয়ন, তোর এই ভাই আজ কি করে এসেছে। আয়ান মনে মনে এসব বললেও মুখে বলে, কাগজ কলমের কিছু কাজ ছিল ভাই, তবে চিন্তা করিস না, সব ঠিকঠাক জায়গায় এসে গেছে। অয়ন কাঁধ ঝাঁকিয়ে আবার নিজের ফোনে মনোযোগ দিল। আয়ান নিজের রুমের দিকে এগোতে এগোতে একবার ভাবলো নদীর কথা। রাগে থরথর করে কাঁপা সেই মুখটা ভেসে উঠতেই আয়ানের চোখ দুটো চকচক করে উঠল। সে বিড়বিড় করে নিজের মনেই বলে উঠল, রাগ করছো করো নদী, যত পারো ঘৃণা করো, কিন্তু আমার জীবন থেকে পালানোর কোনো রাস্তা তোমার খোলা নেই। 2 ঘন্টা পর আকাশ এভাবে ফোন কেটে দেওয়ার নদী আরো ভেঙে পড়ে। কি করবে বুঝতে পারছে না। ঠিক সেই সময় নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বেজে উঠলো তার ফোনটার রিংটন। স্ক্রিনের দিকে তাকাতেই নদীর চোখের জল যেন আরো বেড়ে গেল। ভেসে উঠেছে সেই মানুষটার নাম, আকাশ। নদী এক পলক ফোনের দিকে তাকিয়ে থেকে কাপা হাতে কল রিসিভ করে কানের কাছে ধরলো। একটা মায়াবী গলার স্বর, যেন একটু আগে সেই রুক্ষ ব্যবহারটা বিন্দু বিসর্গও তার মনে নেই। সরি জান, আমি আসলে ভীষণ একটা জরুরি ক্লায়েন্টের মিটিংয়ে ফেসে গিয়েছিলাম। সত্যি বলছি, মাথাটা এত গরম ছিল যে তোমার সাথে অমনভাবে রাগারাগি করে ফেলেছি। প্লিজ রাগ করো না তো শোনা। তুমি তো জানোই কাজের চাপে মাঝে মাঝে আমি কেমন পাগল হয়ে যাই। বলো কি বলবা বলেছিলে? কি এমন বিপদ হলো যে অমন কান্নাকাটি করছিলে? আকাশের এই গলে যাওয়া গলা আর একরাশ মিষ্টি কথায় নদীর জমাট বাঁধা অভিমানগুলো নিমেষেই বরফের মতো গলতে শুরু করলো। ও কান্নামাখা ভারী গলায় বলল, তুমি জানো আকাশ, আজ আমার উপর দিয়ে কি একটা বড় ঝড় বয়ে গেছে। আমার মনে হচ্ছিল পৃথিবীটা বুঝি আজ উল্টে গেছে, অথচ তুমি তখন আমার ফোনটা কেটে দিলে। আরে আমার পাগলিটা, ওই যে বললাম না, ও
ওই মিটিংটার কারণে মাথা কাজ করছিল না। আর এভাবে কথা বলো না তো, বুকটা কেমন জানি করে ওঠে। কালকে সকালে কি তোমার সাথে দেখা করা যাবে? একটু সামনাসামনি বসতে হবে, জরুরি কিছু কথা আছে তোমাকে নিয়ে। কাল সকালে? হঠাৎ কাল সকালে দেখা করতে চাইছিস কেন? আরে বাবা, ফোনে কি আর সব কথা বলা যায়? সামনাসামনি দেখলেই তো তোমার ওই ফোলা কান্নাকাটিটা করা মুখটা নিজের হাতে একটু মুছে দিব। বলো, কাল সকাল 10টায় সে আমাদের পরিচিত ক্যাফেতে আসতো তো? নদী কিছু একটা ভেবে জবাব দেয়। ঠিক আছে, কাল সকালে আমি যাচ্ছি। ব্যাস, এই তো আমার লক্ষ্মী মেয়ে। কাল সকালে একদম অন টাইমে চলে এসো। রাখছি এখন, লাভ ইউ। লাইন কেটে গেল। নদী ফোনটা বিছানায় ছুড়ে দিয়ে জানালার দিকে তাকিয়ে জীবনের হিসেব কষতে থাকে। পরের দিন সকালের সোনালি রোদে চারপাশটা ঝলমল করছে। কিছুক্ষণ পর আকাশ চলে আসে। আকাশ সোজা এসে নদীর সামনের চেয়ারে বসলো। তারপর নদীর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে একটি মায়াবী হাসি দিয়ে বলল, সরি স্টোরি রাতের জন্য। এবার বলো, কাল হঠাৎ এত আপসেট হয়ে যাওয়ার কারণ কি? কে এমন করলো আমার এই প্রিন্সটার সাথে? নদী আকাশের চোখের দিকে তাকিয়ে নিজের ভেতরে জমে থাকা সমস্ত ভীতি আর দ্বিধা এক নিমেষে ঝেড়ে ফেলতে চাইল। সে ফিসফিস করে বলল, আকাশ, আমার বিয়ে হয়ে গেছে। নদীর মুখে এমন একটা অপ্রত্যাশিত কথা শুনে আকাশের চোখ দুটি আক্ষরিক অর্থেই কপালে উঠে গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার হাতের মুঠোয় থাকা নদীর হাতটা সে এক ঝটকায় ছেড়ে দিয়ে কিছুটা সামনে ঝুঁকে বসলো। কি বলছো তুমি? বিয়ে হয়ে গিয়েছে মানে? কার সাথে? কিভাবে? সবকিছু ডিটেলস বলো আমাকে। নদী আকাশকে একে একে সবকিছু খুলে বলল। সবটা শুনে আকাশ কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার চোখের দৃষ্টিতে তখন অন্যরকম একটি হিসাব নিকাশ চলছে। সে কিছুটা গম্ভীর হওয়ার ভান করে চিবুকে হাত দিয়ে বলল, বুঝতে পারছি পরিস্থিতি কতটা খারাপ ছিল, কিন্তু এই আয়ান ছেলেটা দেখতে কেমন? এই ছেলের পিক আছে তোমার কাছে? নদী মাথা নেড়ে সম্মতি জানালো। সে দ্রুত নিজের মোবাইলটা ব্যাগ থেকে বের করে গ্যালারিতে ঢুকলো। জিশানের জন্মদিনের একটি অ্যালবামে জিশানের পাশেই দাঁড়িয়ে থাকা আয়ানের একটা ছবি ছিল। নদীর স্ক্রিনটা আকাশের দিকে ঘুরিয়ে দিয়ে বলল, এই যে জিসানের পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওটাই আয়ান। ও বয়সে আমার থেকে ছোট, অথচ ওর স্পর্ধাটা একবার দেখো। আকাশ একদৃষ্টিতে মোবাইলের স্ক্রিনে ভেসে থাকা আয়ানের ছবিটার দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পার হতেই আকাশের কপালের চিন্তার ভাঁজগুলো ম্যাজিকের মতো উধাও হয়ে গেল। অবাক হওয়া মুখটা নিমেষেই পাল্টে গেল। বরং তার বদলে আকাশের ঠোঁটের কোণে ফুটে উঠল এক শয়তানি আর কুটিল হাসি। নদীর চোখে চোখ না রেখেই সে মনে মনে একটা জঘন্য পরিকল্পনা বুনে ফেলল। তারপরও আকাশ প্রথমে একটু গম্ভীর হওয়ার নাটক করলেও পর মুহূর্তেই তার ঠোঁটের কোণে এক কুটিল ও আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। সে নদীর হাত দুটো নিজের হাতে তুলে দিয়ে অত্যন্ত আশ্বস্ত করার সুরে বলে উঠল, এইটুকু ব্যাপারে নিয়ে এত ভেবো না তো নদী। একটা ছোট লোক ব্ল্যাকমেল করে জোর করে বিয়ে করলেই কি সব শেষ হয়ে গেল নাকি? তুমি একদম টেনশন করো না, আমি সব ব্যবস্থা করছি। ওই আয়ান ছেলেটাকে এমন একটা শিক্ষা দিব যে সে নিজেই তোমার পা ধরে ডিভোর্স পেপার সাইন করতে বাধ্য হবে। আইন আর পুলিশ দিয়ে ওর গুন্ডামি বের করে দিব আমি। আকাশের কথা শুনে নদী মুখে স্বস্তি দেখা দিল। ঠিক সেই মুহূর্তে ক্যাফের সামনের পার্কিং লটে এসে থামলো আয়ানের গাড়ি। গাড়ি থেকে নেমে আয়ান তার ছোট ভাই অয়নকে ইশারায় বলল, অয়ন, তুই এক কাজ কর, ভেতরে গিয়ে টেবিল বুক কর আর কোল্ড কফি অর্ডার কর। আমি গাড়িটা ঠিকমতো পার্ক করে 1 মিনিটের মধ্যে আসছি। ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি এসো কিন্তু। অয়ন ক্যাফের ভেতরে চলে গেল। আয়ান গাড়ি লক করে পেছনের দিকে তাকাতেই তার চোখ আটকে গেল ক্যাফের বারান্দার ঠিক বাইরের একটি কর্নারে। সে দেখল নদীর পরনে সেই চিরপরিচিত সালোয়ার কামিজ, আর তার সামনে দাঁড়িয়ে অত্যন্ত ঘনিষ্ঠ ভঙ্গিতে কথা বলছে এক অচেনা যুবক আকাশ। এই দৃশ্য দেখে আয়ান রাগে ফেটে পড়ে। কোনো কিছু না ভেবে চোখের পলকে আয়ান লম্বা পায়ে হেঁটে এগিয়ে গেল সোজা সেই টেবিলের দিকে। নদীর ঠিক সামনে গিয়ে সে যখন দাঁড়ালো, তার পুরো শরীর রাগে থরথর করে কাঁপছে। আশেপাশের মানুষগুলোর উপস্থিতির তোয়াক্কা না করে আয়ান ঠান্ডা অথচ বরফ শীতল গলায় সোজা প্রশ্ন ছুড়ে দিল নদীর দিকে, তুমি এখানে কি করছো?
আয়ানের এমন হঠাৎ উপস্থিতিতে নদী চমকে উঠে সিট ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। এক মুহূর্তের জন্য সে থমকে গেলেও পর মুহূর্তেই নিজেকে শক্ত করে রাগী গলায় জবাব দিল। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। তোর এই নোংরামির কথা আমি ওকে সব খুলে বলেছি, বুঝলি? নদীর মুখ থেকে বয়ফ্রেন্ড কথাটা বের হওয়া মাত্রই আয়ানের সমস্ত সংযমের বাঁধ ভেঙে গেল। তার রাগ যেন এক মুহূর্তেই দ্বিগুণ হয়ে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে আর নদীর দিকে তাকিয়ে রইল না। তার জ্বলন্ত দৃষ্টি গিয়ে পড়ল নদীর পাশে বসে থাকা সেই ছেলেটার, অর্থাৎ আকাশের মুখের উপর। আকাশের দিকে তাকাতেই আয়ানের রাগ বেড়ে দ্বিগুণ হয়ে গেল, কারণ সামনে দাঁড়ানো এই ছেলেটাকে আয়ান খুব ভালো করেই চেনে। আয়ানের জ্বলন্ত দৃষ্টি গিয়ে ঠেকলো ঠিক নদীর পাশে বসা এই ছেলেটার উপর। পর মুহূর্তে আয়ানের চোখের সামনে ভেসে উঠল 1 বছর আগে সেই দুঃসহ স্মৃতি। ভার্সিটির এক পরিচিত মেয়ের জীবন কিভাবে ধ্বংস করেছিল এই আকাশ, তা মনে পড়তেই আয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। কোনো কথা না বাড়িয়ে আয়ান লম্বা পায়ে এগিয়ে গেল সোজা সেই টেবিলটার দিকে। নদী চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। এইভাবে কি দেখছিস তুই? হ্যাঁ, এ হলো আকাশ, আমার বয়ফ্রেন্ড। তুই যা নোংরামি সব করেছিস সব আমি আকাশকে খুলে বলেছি। ও এখন পুলিশ দিয়ে তোর গুন্ডামি বের করে দেবে। আয়ান নদীর কথায় কান দিল না। সে একটানে আকাশকে কলার ধরে চেয়ার থেকে তুলে আছড়ে ফেললো মাটিতে। কি কি করছিস তুই? ছাড় আমাকে। আয়ান, পাগল হয়ে গেছিস নাকি? ছাড় ওকে বলছি। আয়ান নদীকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে আকাশের শার্টের কলারটা আবার খামচে ধরলো। তারপর সজোরে একটা ঘুষি বসালো আকাশের গালে। তোর কি মনে আছে 1 বছর আগে আইন বিভাগের ওই মেয়েটার সাথে কি করেছিলে? বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে যখন ছুঁড়ে ফেলে দিয়েছিলে, সেদিন মেয়েটা সুইসাইড করতে গিয়েছিল। আমার হাতে মারও খেয়েছিলি। আজ আবার নদীর জীবন নিয়ে খেলা করতে এসেছো হারামজাদা। মিথ্যা কথা বলছে। আমি কাউকে চিনি না। মিথ্যা বলছি? তোর এই ফেস আজীবন আমার মনে থাকবে। নদী হতভম্ব হয়ে দুপা পিছিয়ে গেল। সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে তার আকাশ এমন হতে পারে। সে ভাবলো আয়ান থেকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে বলেই হয়তো আজ আকাশকে ফাঁসানোর জন্য এসব মিথ্যা নাটক করছে। থামা তোর এই জঘন্য নাটক আয়ান। নিজের অপরাধ ঢাকতে একটা নিরীহ ছেলের উপর এত বড় মিথ্যা অপবাদ দিচ্ছিস? তোর থেকে নিচু মনের মানুষ আর হয় না। নদী, তুমি অন্ধের মতো বিশ্বাস করছো একটা পিশাচকে। বলছি, ওর সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দাও। তোর ভালোর কথা আমার শুনতে হবে না। তুই নিজে একটা ক্রিমিনাল, আবার এসেছিস অন্যের সার্টিফিকেট দিতে। খবরদার বলছি, আর কখনো আমার সামনে আসবি না। কথাটা বলেই নদী আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে ভয়ে থরথর করে কাঁপতে থাকা আকাশকে মাটি থেকে টেনে তুলল। তারপর আকাশের হাত ধরে ক্যাফে থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেল। আয়ান ক্যাফের মেঝেতে একা দাঁড়িয়ে রইল। তার বুক ছিঁড়ে বেরিয়ে এলো এক দীর্ঘ নিঃশ্বাস। রাত তখন 10:20। চারিদিকে নিস্তব্ধতায় মোড়ানো। নদীর দোতলা বাড়ির পেছনের বারান্দায় গ্রিল বেয়ে নীরবে উপরে উঠে এলো আয়ান। আলতো পায়ে বারান্দার দরজা ঠেলে সে সোজা প্রবেশ করলো নদীর রুমে। হঠাৎ রুমে কোনো মানুষের উপস্থিতি টের পেয়ে নদী বিছানা থেকে চমকে উঠে বসলো। সামনে আয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখেই তার রক্ত মাথায় চড়ে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে এসে ফিসফিস করে বলে উঠল, তোর এত বড় স্পর্ধা! তুই আমার রুমে কিভাবে ঢুকলি? এক্ষুনি বলছি বের হয়ে যা আমার রুম থেকে, নইলে আমি চিৎকার করে সবাইকে ডেকে দেব। চুপ করো নদী, চিল্লাচিল্লি করো না। কিন্তু নদীর রাগ তখন চরমে। সে আয়ানের কোনো কথাই শুনতে নারাজ। সে আরো জোরে চিৎকার করার প্রস্তুতি নিতেই আয়ান আর কোনো উপায় না পেয়ে এক টানে নদীকে নিজের বাহুডোরে টেনে আনলো। নদীর মুখের উপর নিজের উষ্ণ ঠোঁট নামিয়ে সে শুরু করলো গভীর ও তীব্র এক চুম্বন। বেশ কিছুক্ষণ পর আয়ান যখন নিজেকে একটু গুটিয়ে নিল, তখন নদীর বুক লাফাতে থাকে। আয়ান নদীর কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা অথচ কঠোর গলায় ফিসফিস করে বলে উঠল, আমি কথা শেষ করার আগে যদি আর একটাও চিৎকার চেঁচামেচি করেছো, তাহলে আজ রাতেই এই রুমে আমাদের বাসরটাও সেরে ফেলবো।
আয়ানের এই হুমকির কথা শুনে নদীর মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না। সুযোগ বুঝে আয়ান এবার একটু নরম গলায় বলল, আমি সত্যি জানতাম না যে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে। ওই দিন কাজী অফিসের সামনে বয়ফ্রেন্ডের কথা বলেছিলে। আমি ভেবেছিলাম বিয়ের হাত থেকে বাঁচার জন্য তুমি ওটা বানিয়ে বলছো। এখন তো নিজের চোখে সব জানতে পেরেছিস, তাহলে এখন আমাকে ডিভোর্স দিয়ে দে। ডিভোর্স আমি সত্যিই দিতাম, মাফও চাইতাম তোমাদের কাছে যদি আজ আকাশের জায়গায় অন্য কোনো ভালো ও ভদ্র ছেলে থাকতো। কিন্তু ওই লম্পট প্লেবয় ছেলের কাছে গিয়ে তোমার জীবন আমি নিজের হাতে ধ্বংস হতে দেব না। জোর করে বিয়ে করেছি, বেশ করেছি। নদী আকাশকে সে অন্ধের মতো বিশ্বাস করে। আয়ান যখন আকাশকে লম্পট বলে গালি দিল তখন নদীর ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। সে দাঁতে দাঁত চেপে আয়ানকে উদ্দেশ্য করে একের পর এক অত্যন্ত বাজে এক কটু কথা শুনিয়ে দিল এবং আঙ্গুল উঁচিয়ে দরজা দেখিয়ে চেঁচিয়ে বলল, বের হয়ে যা আমার রুম থেকে, এক মুহূর্ত এখানে দাঁড়াবি না, তোর মুখ দেখতেও আমার ঘেন্না করছে। নদীর এমন চরম ঘৃণা আর গলার আওয়াজ শুনে আয়ান আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকলো না। তার চোয়াল শক্ত হয়ে গেল। শেষবারের মতো নদীর দিকে একটা শীতল দৃষ্টি ফেলে সে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই বারান্দার গ্রিল বেয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। আয়ান চলে যাওয়ার পর নদীর রুমের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে চেপে বসলো। নিজের বিছানার কোণে হাঁটু গেড়ে বসে নদী তখনও থরথর করে কাঁপছে। নদী নিজের ফোনটা হাতে তুলে নিল। আকাশকে একটা ফোন বা অন্তত একটা টেক্সট করা দরকার। ক্যাফেতে যা ঘটে গেছে তারপর আকাশের অবস্থা কেমন আছে তা জানার জন্যে নদীর মনটা ছটফট করে উঠল। সে দ্রুত ডায়াল প্যাডে গিয়ে আকাশের নাম্বারে কল করলো। ওপাশে কয়েকবার রিং হওয়ার পরই লাইনটা রিসিভ হওয়ার পর ওপাশ থেকে ভেসে এলো আকাশের ভাঙা ও আতঙ্কিত কণ্ঠস্বর। নদী, তুমি এখন আমাকে ফোন করছো কেন? ওই গুন্ডা ছেলেটা তোমার কে বলতো? ও তো আস্ত একটা পাগল। ও যেভাবে আমার উপর চড়া হয়েছিল আমি জীবনেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি। সরি আকাশ, আমার সত্যি খুব খারাপ লাগছে তোমার জন্য। ওই আয়নটা একটা আস্ত বেয়াদব। ও যেভাবে জোর করে, মানে যা যা করেছে সব কিছুর জন্য আমি লজ্জিত। তুমি এখন কেমন আছো বলো? কোথাও আঘাত লেগেছে নাকি? আমার কথা বাদ দাও নদী, ওই ছেলের সাথে তোমার আসল সম্পর্কটা কি সেটা আগে পরিষ্কার করো। ও যেভাবে দাবি করেছে যে তুমি ওর মানে বসেই তো, আমি এইসব জগখিচুড়ি সম্পর্ক সহ্য করতে পারবো না। হয় তুমি ওই ছেলের সাথে সব যোগাযোগ চিরতরে বন্ধ করে দাও, না হয় আমার কথা ভুলে যাও। আকাশের এই শেষ কথাটি নদীর বুকে একটা ধাক্কার মতো এসে লাগলো। এমন বলছো কেন আকাশ? তুমি তো জানোই আমি ওকে কতটা ঘৃণা করি। সে জোর করে ওই কাজটা করেছে। আমি তো তোমাকেই ভালোবাসি আকাশ। তাহলে প্রমাণ করো। কাল সকালে শহরের ওই পুরনো পার্কের সামনে এসে দাঁড়াও। আমি তোমাকে যা বলবো তোমাকে সেটাই করতে হবে। যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তবে কাল সকালে আমার কাছে চলে এসো। রাখছি এখন। নদীর গলাটা কান্নার আওয়াজে ধরে এলো। আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই আকাশ ফোনটা কেটে দিল। নদীর হাত থেকে ফোনটা বিছানায় খসে পড়ল। সে কি করবে বুঝতে পারছে না, মাথা কাজ করছে না তার। নদীর রুম থেকে বের হয়ে আয়ান সরাসরি নিজেদের ফ্ল্যাটে চলে আসে। নিজেদের ফ্ল্যাটে পা রাখতেই আয়নের সমস্ত সংযমের বাঁধ ভেঙে গেল। ড্রয়িং রুমে প্রবেশ করার সাথে সাথেই সে টেবিলের উপর রাখা কাঁচের জিনিসপত্রগুলো একে একে ছুঁড়ে ফেলতে শুরু করলো। দেওয়ালে আঘাত করে ভেঙে ফেললো ফেক শোপিস, আর ড্রয়িং রুমের টেবিলে থাকা ফুলদানিটা আছড়ে ফেললো মেঝেতে। কাঁচ ভাঙার বিকট শব্দে পুরো ফ্ল্যাট কেঁপে উঠল। ভাইয়া ভাইয়া, কি হয়েছে তোমার? এবার সব ভেঙে ফেলছো কেন? মাথা কি একদম খারাপ হয়ে গেছে তোমার? আয়ান রক্তিম চোখে অয়নের দিকে তাকিয়ে গর্জনের মতো শক্ত ও কর্কশ গলায় বলে উঠল, আমার সামনে থেকে দূর হয়ে যা অয়ন, এক্ষুনি বের হয়ে যা এখান থেকে। আর খবরদার কেউ আমার এই রুমের সামনে আসবি না বলছি। কেউ আমাকে ডিস্টার্ব করবি না।
ভাইয়ের এই চরম হিংস্র রূপ জীবনেও দেখেনি অয়ন। ভয়ে তার বুক কেঁপে উঠল। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। কোনো মতে পিছিয়ে গিয়ে নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমের মাঝে একা দাঁড়িয়ে আয়ান হাঁপাতে লাগলো। তার চোখের সামনে তখন বারবার ভেসে উঠছে নদী আর আকাশের সেই ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্যগুলো। সে দাঁতে দাঁত চেপে নিজের মুঠো শক্ত করে বিড়বিড় করে বলল, তোমাকে আমি কোনোভাবেই হারাতে পারবো না নদী, কোনোভাবেই না। 2 ঘন্টা পর আয়নের ফ্ল্যাটেও তখন থমথমে এক পরিস্থিতি বিরাজ করছে। ড্রয়িং রুমের মেঝেতে ছড়িয়ে থাকা ভাঙা কাচের টুকরো আর আসবাবপত্রের বেহাল দশা দেখে অয়নের বুক কাঁপছে। বড় ভাইয়ের এমন হিংস্র ও বেপরোয়া রূপ সে এর আগে কখনো দেখেনি। ঠিক সেই মুহূর্তে ফ্ল্যাটের মূল দরজায় কলিং বেল বেজে উঠল। শব্দটা শুনে অয়ন চমকে দরজার দিকে তাকালো, কারণ এই গভীর রাতে আর কেউ নয়, সরাসরি তাদের বাবা মা এসে উপস্থিত হয়েছেন। গত কয়েকদিন গ্রামের বাড়িতে একটা পারিবারিক কাজে গিয়েছিলেন তারা। আজ রাতেই ফেরার কথা ছিল। অয়ন দ্রুত এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। দরজার সামনে দাঁড়িয়ে আছেন আয়ানের বাবা শফিক আহমেদ এবং মা রেহেনা বেগম। দুজনেই ক্লান্ত, হাতে ভারী লাগেজ। ছেলের মুখে আতঙ্ক আর ফ্ল্যাটের ভেতরের এই বিধ্বস্ত অবস্থা দেখে তাদের চোখ কপালে উঠে গেল। আল্লাহ, এ কি অবস্থা করে রেখেছিস ফ্ল্যাটের? ড্রয়িং রুমে সব কাজ ভাঙা কেন অয়ন? কি হয়েছে এখানে? তোদের 2 ভাইয়ের মধ্যে কি আবারও মারামারি লেগেছিস নাকি? অয়ন, তোর বড় ভাই কোথায়? এই মাঝরাতে বাড়িটাকে রঙিন বানিয়ে রেখেছো কেন? ও ডাক তোর ভাইকে, কই ও? মা, আমি কিছু জানি না। ভাইয়া বিকেলবেলা বাইরে থেকে ফিরে হঠাৎ করেই কেমন যেন পাগল হয়ে গেছে, এসে সব ভাঙচুর শুরু করলো। আমি সামলাতে গেলে আমাকে এমন ধমক দিল যে ভয়ে আমি আমার রুমে পালিয়ে এসেছি। শফিক আহমেদ ছেলের কথা শুনে রাগে আরও লাল হয়ে গেলেন। তিনি সরাসরি হেঁটে গিয়ে আয়ানের রুমের দরজায় পরপর কয়েকটা ভারী থাপ্পড় বসালেন এবং গর্জে উঠলেন, আয়ান, দরজা খোলো বলছি। ভেতরে বসে এসব পাগলামি কি হচ্ছে তোমার? দরজা না খুললে আজ কিন্তু ফল ভালো হবে না। রেহানা বেগম স্বামীর হাত ধরে কিছুটা ভয় পেয়ে বললেন, আরে আস্তে ডাকো না, এমনিতে তো সারাদিন ক্লান্ত হয়ে এসেছো, তার উপর এভাবে চিল্লাচ্ছ কেন? আয়ান বাবা, দরজা খোল। সোনা, কি হয়েছে আমায় বলো। বাইরে মায়ের সেই শান্ত ও উদ্বিগ্ন গলা আর বাবার রাগী ধমক শুনেও আয়ান এক চুলও নড়ল না। সে শক্ত হাতে রুমের দরজাটা আরো জোরে ভেতর থেকে আটকে রেখে ঠান্ডা অথচ কঠোর গলায় ভেতর থেকে চিৎকার করে বলে উঠল, বাবা মা, দয়া করে আমাকে এখন কেউ ডিস্টার্ব করো না প্লিজ। নিজেরা রুমে যাও, আমাকে আমার মতো একা থাকতে দাও বলছি। একা থাকতে দেবো মানে কি? দরজা খোলো বলছি। পড়াশোনা শেষ না করে এসব কিসের বাহাদুরি শুরু করেছিস তুই? ঘরে 12টা বাজিয়ে দিয়ে বলছিস ডিস্টার্ব না করতে। আমি বলেছি না কেউ আমার সাথে কথা বলতে এসো না। আমার মেজাজ এখন একদম ঠিক নেই, প্লিজ বলছি চলে যাও। আয়ানের এই একরোখা ও কঠোর গলায় পরিষ্কার বোঝা যাচ্ছে ভেতরের অবস্থা কতটা জটিল। বাবা শফিক আহমেদ রাগে ফুঁসতে লাগলেন আর মা রেহেনা বেগম ছেলের এমন আচরণে বুক চাপড়ে দুশ্চিন্তায় ভেঙে পড়লেন। পরের দিন সকালে নির্দিষ্ট সময়ে পার্কের সেই পরিচিত কোণটায় এসে পৌঁছল নদী। চারপাশের কোলাহল ছাপিয়ে তার নিজের বুকের স্পন্দনটাই যেন কানে বাজছে। একটু সামনে তাকাতে এসে দেখতে পেল একটা বেঞ্চে বসে আছে আকাশ। নদীর পায়ের শব্দ পেতে আকাশ মাথা তুলে তাকালো। তার মুখে এক চিলতে মায়াবী হাসি ফুটিয়ে সে হাত বাড়িয়ে নদীকে কাছে টেনে নিল। এসো নদী, জানতাম তুমি আমার কথা রাখবে। উফ, কাল রাতে ঘুমাইনি আকাশ, মাথাটা পুরো কাজ করছে না। আয়ান যেভাবে আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে আমি আর পারছি না। আমি ওকে এক্ষুনি ডিভোর্স দিতে চাই, তো আইনি প্রক্রিয়া বা কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। আকাশ নদীর আরো একটু কাছে সরে এলো। সে নদীর কাঁধে হাত রেখে অত্যন্ত আপন সুরে সান্ত্বনা দিতে শুরু করলো। নদীর পিঠেও চুলে হাত বুলিয়ে দিতে দিতে সে ফিসফিস করে বলল, এত টেনশন করো না তো। ডিভোর্স দেওয়ার কি এমন কোনো কঠিন ব্যাপার নাকি? ওই চাকরার বিরুদ্ধে কোর্টে কেস ফাইল করতে হবে, উকিল ধরতে হবে, ম্যারেজ সার্টিফিকেট অবৈধ প্রমাণ করতে হবে যে ওটা জোর করেই সাইন করানো হয়েছে। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি বুঝলে।
কথা বলতে বলতে আকাশ নদীর আরো কাছাকাছি চলে এলো। তার হাত দুটো নদীর কোমর জড়িয়ে ধরে মুখটা একদম নদীর মুখের কাছে নিয়ে এলো, যেন সান্ত্বনা দেওয়ার ছলে সে পুরোপুরি নদীর শরীর মিশে যেতে চাইছে। চারপাশের মানুষজনের দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। ঠিক সেই মুহূর্তে পার্কের রাস্তা দিয়ে নিজের বাইক নিয়ে যাচ্ছিল আয়ান। তার চোখ হঠাৎ গিয়ে পড়ল পার্কের ওই কর্নারের বেঞ্চটার উপর। দৃশ্যটা চোখের পলকে আয়ানের সমস্ত রক্ত মাথায় তুলে দিল। সে দেখল যে লম্পট মেয়েটার জীবন ধ্বংস করতে চেয়েছিল সেই আকাশ এখন তার নিজের বউ নদীকে অত্যন্ত অশালীন ও ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে আছে। আয়ানের বাইকের গতি 1 সেকেন্ডে শূন্যে নেমে এলো। সে বাইকটা সজোরে ব্রেক করে এক লাফে নেমে পড়ল। লম্বা লম্বা পায়ে হেঁটে সে সোজা গিয়ে হাজির হলো সেই বেঞ্চের সামনে। হাত নামা বলছি, তোর এই নোংরা হাত দুটো ওর শরীর থেকে। আয়ানের আচমকা আশায় নদী ও আকাশ দুজনেই চমকে উঠে দাঁড়িয়ে বলল। নদী আকাশকে সামনে রেখেই হেসে ফেটে পড়ল। তো সমস্যা কি আয়ান? কেন বারবার আমার পেছনে কুকুরটার মতো লেগে আছিস? তুই তো সীমা ভুলে যাচ্ছিস দিন দিন। আয়ান নদীর কথায় কান দেওয়ার প্রয়োজনও বোধ করল না। সে একটানে আকাশকে কলার ধরে মাটি থেকে তুলে দাঁড় করালো। তোকে আমি ক্যাফেতেও ওয়ার্নিং দিয়েছিলাম হারামজাদা, আজও তোর সাহস হয় আমার বউয়ের গায়ে হাত দেওয়ার? তোর চামড়া আমি আজ 1 ইঞ্চিও আস্ত রাখবো না। নদী মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল। সে চিৎকার করে আয়ানের বুক ঠেলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। থামা তোর এই গুন্ডামি আয়ান, বলছি হাত ছাড় ওর। তুই একটা মেন্টাল পেশেন্ট। তোর এই জোর করে করা বিয়ের কোনো দাম নেই আমার কাছে। আকাশ যা বলছে ঠিকই বলছে, তুই একটা ক্রিমিনাল। নদী, তুমি অন্ধের মতো বিশ্বাস করছো এই পিশাচটাকে? ও তোমাকে ব্যবহার করছে। একটু বোঝার চেষ্টা করো, ও তোমার সব শেষ করে দেবে। নদীর ভেতরের সমস্ত বাদ আর মান সম্মানের জ্ঞান এক পলকে চুরমার হয়ে গেল। সে রাগের চরম সীমায় পৌঁছে আয়ানের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। তারপর সজোরে একটা থাপ্পড় বসালো আয়ানের বাঁ গালে। তারপর চিৎকার করে বলল, ও লম্পট? বেশ, এই লম্পটের সাথেই থাকবো আমি। দরকার হলে ওর সাথে হোটেলেও যাব। তোর তাতে কি রে? তুই আমাকে জোর করে বিয়ে করেছিস বলে কি আমার মাথা কিনে নিয়েছিস নাকি? আমি তোর এই কলঙ্কের বউ হয়ে 1 মুহূর্তও থাকতে চাই না। আমাকে ডিভোর্স দে, আজকে মুক্তি দে আমাকে। আয়ান পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। গালের সেই থাপ্পড়ের জ্বালা তার বুকের ভেতরের কান্নার সমুদ্রকে ছাপিয়ে গেল। একবার আকাশের দিকে তাকালো, দেখতে পেল আকাশের মুখে শয়তানি হাসি। গালের সেই থাপ্পড়ের জ্বালা তার বুকের ভেতরের কান্নার সমুদ্রকে ছাপিয়ে গেল। এবার আকাশের দিকে তাকালো, দেখতে পেল আকাশের মুখে শয়তানি হাসি। তারপর সে বহুক্ষণ নদীর ফুঁসতে থাকা মুখের দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে, অত্যন্ত শান্ত অথচ ভাঙা গলায় সে নদীকে উদ্দেশ্য করে বলল, তোমার ডিভোর্স চাই তো? ঠিক আছে, তোমাকে আজই ডিভোর্স দিয়ে দেব। সেদিন তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে এই আয়ান তোমাকে কতটা ভালোবেসেছিল। যেদিন এই লম্পটটা তোমার সর্বস্ব লুটে নিয়ে তোমাকে ডাস্টবিনের ময়লার মতো ছুঁড়ে ফেলে দেবে, সেদিন বুঝতে পারবে আমি সত্যি ছিলাম নাকি ওই মিথ্যাবাদীটা। কথাটা শেষ করে আয়ান আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। সে পেছন ফিরে নিজের বাইকের দিকে হাঁটা ধরলো। পেছনে দাঁড়িয়ে থাকা আকাশ তখন মনে মনে বিজয়ের এক কুটিল হাসি হাসছে। আর নদী হাঁপাতে হাঁপাতে আয়ানের চোখে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। আয়ানের শেষে কথাটা শুনে হঠাৎ নদীর মনের গভীরে অজানা এক ভয়ের কাঁটা বিঁধে গেল। কিন্তু সে দ্রুত মাথা ঝেড়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। সে ভাবলো আয়ান তাকে ধরে রাখতে এসব ফালতু কথা বলছে। ঠিক তখনই আকাশ নদীর কাঁধে হাত রাখলো। তার মুখে তখন বিজয়ের সন্তুষ্ট এক হাসি। ছেড়ে দাও তো ওই পাগলটাকে নদী, ও তো মাথায় ঠিকঠাক কাজ করছে না বলেই আজেবাজে বকছে। চলো এই সুযোগে আমরা ডিভোর্স পেপারটা উকিলের ব্যাপারে ফাইল করে ফেলি। আজ বিকেলের দিকে একটা ভালো রেস্টুরেন্টে বসি, কেমন? নদী আকাশের দিকে তাকালো। কিছুটা আচ্ছন্ন গলায় সে শুধু মাথা নেড়ে সম্মতি জানালো।
ঠিক আছে। থেকে বাড়ি ফিরে আয়ান সোজা নিজের রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে লক করে দিল। নদীর বলা সেই কথাগুলো, ও লম্পটের সাথেই থাকবো আমি, আমাকে ডিভোর্স দে, তার বুকের ভেতরটা মুচড়ে যাচ্ছিল, আর ধরে রাখতে পারলো না সে। বালিশে মুখ গুজে কান্নায় ভেঙে পড়লো আয়ান। তার বুক ছিঁড়ে বেরিয়ে এলো এক বুক চাপা কষ্ট। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়লেন রেহেনা বেগম। ছেলের কান্নার শব্দ তার কানে আসতেই তিনি চিন্তিত হয়ে দরজা ধাক্কা দিতে লাগলেন। আয়ান, দরজা খোলো বাবা, ভিতরে কি হচ্ছে এসব? তুই কাঁদছিস কেন? মায়ের জোরাজুরিতে আয়ান কোনো মতে উঠে গিয়ে দরজা খুলে দিল। তার লাল হয়ে যাওয়া চোখ ও ভেজা গাল দেখে রেহেনা বেগম আঁতকে উঠলেন। এ কি অবস্থা তোর? এভাবে কাঁদছিস কেন রে? কি হয়েছে আমাকে বল। আর নিজেকে সামলাতে পারল না আয়ান। মায়ের জড়িয়ে ধরে সে ছোট বাচ্চার মতো ফুপিয়ে কেঁদে উঠল এবং জিশানের বড় বোন নদীকে জোর করে বিয়ে করা থেকে শুরু করে আজ পার্কের ঘটে যাওয়া সব ঘটনা মায়ের কাছে খুলে বলল। সব শোনার পর রেহেনা বেগম কয়েক মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর গম্ভীর গলায় বললেন, আয়ান, তোর থেকে আমি এটা আশা করিনি। একটা মেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে তুলে নিয়ে বিয়ে করেছিস, এটা তো খুব ঘৃণ্য একটা কাজ। মা, আমি ওকে ভালোবাসি, ওকে নিজের করে পাওয়ার জন্য। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি কি এতটাই খারাপ? আমাকে কি একটু ভালোবাসা যায় না? রেহেনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে নরম অথচ দৃঢ় গলায় বললেন, তুই খারাপ না আয়ান, তবে তুই যে কাজটা করছিস সেটা অবশ্যই একটা অন্যায় কাজ। কাউকে ভালোবাসলে তাকে জোর করে পেতে হয় না। তোর ভালোবাসা যদি সত্যি হয়, সে একদিন ঠিক তোর কাছেই ফিরে আসবে। ভালোবাসলে তাকে মুক্ত আকাশে উড়তে দিতে হয়, খাঁচায় বন্দি করে রাখতে হয় না। তাহলে এখন আমি কি করব মা? তোর মন যা বলে তাই কর। এমন কোনো ডিসিশন নিস না যাতে নদীর কোনো কষ্ট হয়। মায়ের কথাগুলো আয়ানের মাথার ভেতর একটা নতুন আলোর দিশা দেখালো। সে মায়ের দিক থেকে চোখ সরিয়ে নিজের ফোনটা তুলে নিল। তারপর এক মুহূর্তও দেরি না করে একটা আইনি পরামর্শদাতা বা ডিভোর্স লয়ারের নাম্বারে ডায়াল করলো। হ্যালো, একটা ডিভোর্সের কাগজ তৈরি করতে হবে। জরুরি ভিত্তিতে পেপারস রেডি করে আমাকে একটু জানান। আপনি কাল সামনাসামনি এসে আমার সাথে দেখা করবেন প্লিজ। ওকে। নিজের ভালোবাসাকে ভালোবেসে আজ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল আয়ান। বুক ভাঙা কষ্ট বুকে চেপে সে শুধু ভাবলো, নদীর মুখের সেই হাসি মুখটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হতো, যা আজ সে নিজের হাতেই হারিয়ে ফেললো। পরের দিন সকালে আয়ান নিজে থেকেই নদীকে ফোন করলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আয়ানের শান্ত ও গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। আজ দুপুর নাগাদ লয়ারের চেম্বারে চলে এসো। উনি আমাদের ডেকেছেন। ডিভোর্সের ব্যাপারে কথাগুলো ফাইনাল করে নেব। ঠিক আছে, আমি আসছি। নির্দিষ্ট সময়ে নদী ও আয়ান দুজনেই এসে হাজির হলো শহরের এক নামকরা আইনজীবীর চেম্বারে। লয়ার সাহেব তাদের সামনে বসা বিনীতভাবে ফাইলপত্র উল্টে দেখছেন। হঠাৎ তিনি চশমাটা একটু ঠিক করে গম্ভীর মুখে দুজনের দিকে তাকালেন। আপনাদের বিয়ের তো 1 সপ্তাহ হয়নি, এর মধ্যে আপনারা ডিভোর্স চাচ্ছেন? আমি সত্যিই বুঝি না, আপনারা আজকালকার ছেলেমেয়েরা আসলে বিয়ে করেনটা কি জন্য? ছেলে খেলা নাকি? লয়ারের এমন সরাসরি তিরস্কারে আয়ান মাথা নিচু করে ফেলল। তার মুখের ওপর তখন জমে আছে গভীর এক অপরাধ বোধ ও ক্লান্তি। সে কোনো উত্তর দিল না, শুধু একদৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে রইল। নদীও চুপ করে বসে রইল, তার মুখে কোনো কথা ফুটল না। লয়ার সাহেব তাদের নীরবতা দেখে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং ফাইলটা বন্ধ করে বললেন, শুনুন, মুখের কথায় বা খামখেয়ালি ফোনায় ডিভোর্সের নাম নিলেই তো আর আইনত রাতারাতি ডিভোর্স হয়ে যায় না। নিয়ম অনুযায়ী আপনাদের আমি 3 মাসের সময় দিলাম। এই 3 মাস আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখুন নিজেদের সম্পর্কটা টিকিয়ে রাখা যায় কিনা। যদি বোঝেন যে কোনোভাবেই সম্ভব নয়, তবে ঠিক 3 মাস পর আমার চেম্বারে এসে দেখা করবেন। তখন আমি আপনাদের আইনসম্মতভাবে ডিভোর্স করিয়ে দেব। লয়ারের কথা শেষ হওয়ার পর দুজনে আর এক মুহূর্তও সেখানে বেশিক্ষণ দাঁড়ালো না। তারা একে একে চেম্বার থেকে বেরিয়ে এলো বাইরে ফুটপাতে। বাইরের রোদে দাঁড়িয়ে আয়ান পকেট থেকে হাত বের করে অত্যন্ত শান্ত ও ভারী গলায় নদীকে বলল, চিন্তা করো না নদী, এই 3 মাস কেউ তোমাকে বিরক্ত করবে না। আমার
তরফ থেকে কোনো জোর থাকবে না। এই 3 মাস শুধু এই বিয়ের নামক বোঝাটা বয়ে বেড়াও, তারপর তো তুমি চিরতরে মুক্তি পেয়েই যাচ্ছ। কথাটা বলে নদীকে আর কোনো উত্তর দেওয়ার সুযোগ দিল না আয়ান। সে আর পেছন ফিরে তাকালো না, সোজা নিজের রাস্তার দিকে হাঁটতে শুরু করলো। নদী স্থবির হয়ে দাঁড়িয়ে রইল আয়ানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে। তার বুকের ভেতরটা কেমন যেন খালি খালি ঠেকতে লাগলো। এভাবেই দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 2 মাস। সময়ের পরিবর্তনে চারপাশের অনেক সমীকরণই বদলে গেছে। আয়ান নিজেকে পুরোপুরি ব্যস্ত রেখেছে তার পড়াশোনা আর ভবিষ্যতের লক্ষ্য নিয়ে। নদীকে মন থেকে মুছে ফেলার হাজারো চেষ্টা সে চালিয়েছে, যদিও তা সহজ ছিল না। জিশানের সাথেও সে আগের মতো যোগাযোগ রাখেনি, কারণ জিশানের সামনে গেলেই তার মনের ভেতর এক অদ্ভুত অপরাধ বোধ মাথা চারা দিয়ে উঠত। সে যে তার বন্ধুরই বড় বোনকে জোর করে নিজের জীবনে জড়িয়ে ফেলেছে। অন্যদিকে নদীও আগের মতো আর নেই, তার স্বভাবের সেই প্রাণবন্ত ভাবটা যেন কোথায় হারিয়ে গেছে। সে এখন অনেক বেশি চুপচাপ ও গম্ভীর হয়ে থাকে। আকাশের সাথেও তার যোগাযোগের পরিমাণ অনেকটাই কমে গেছে, তবে আকাশ তাতে খুব একটা গায়ে মাখে না। সে তার নিজের মতো করে অন্য মেয়েদের নিয়ে বেশ ফুর্তিতেই দিন কাটাচ্ছে। নদীর সাথে সে যতটুকু যোগাযোগ টিকিয়ে রেখেছে তার পেছনে রয়েছে অন্য এক সুদূর প্রসারী ও কুটিল উদ্দেশ্য। ঠিক এমন এক সময়ে 2 মাস পেরিয়ে যাওয়ার পর হঠাৎ একদিন আকাশ নদীকে ফোন করলো। নদী, আমার শরীরটা খুব খারাপ লাগছে রে, প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা। তুমি কি একটু কষ্ট করে আমার বাসায় আসবে? তোমাকে খুব দরকার। আকাশের অসুস্থতার কথা শুনে নদীর মনে কিছুটা উদ্বেগ কাজ করলো। সে আর দেরি না করে নির্ধারিত সময়ের চেয়েও প্রায় 2 ঘন্টা আগেই আকাশদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। নির্দিষ্ট সময়ে নদী এসে পৌঁছলো আকাশের বাড়িতে চলে যায়। বাড়ি এসে বাগানের চোখ যেতেই নদীর চোখের সামনে যা দৃশ্য ভেসে উঠল তাতে তার পায়ের তলার মাটি এক মুহূর্তে সরে গেল। আকাশের গায়ে নেই কোনো অসুস্থতার চিহ্ন। সে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে আছে এবং হাসতে হাসতে ফোনে কার সাথে যেন অত্যন্ত আপত্তিকর ও অশালীন ভাষায় কথা বলছে। নদীর উপস্থিতি টের পায়নি আকাশ, তাই ফোন আলাপ চালিয়ে যেতে লাগলো। আরে দোস্ত, বলিস না, আজ ওই নদী মালটাকে আজ ভালোবাসতাম তো, ফিট করে খেয়ে দেব। অপর থেকে কিছু একটা বলা হলো যা নদীর কান পর্যন্ত স্পষ্ট পৌঁছালো না, কিন্তু আকাশ আবার বলে উঠলো, আরে ধুর, তুই বুঝছিস না কেন? প্রথম থেকেই তো ওর পেছনে পড়ে আছি। রুম রেট করবো, কিন্তু ওই মেয়ের একটাই বলি, বিয়ের পর আমি কি সারা জীবন ওকে বিয়ে করার জন্য বসে থাকছি নাকি? বাকিগুলোর মতো ওকেও ভালোবাসতাম। ভোগ করে একদিন ডাস্টবিনের ময়লার মতো ছেড়ে দিব। 2 মাস আগেই তো ভেবেছিলাম এর পেছনে সময় নষ্ট করে লাভ নেই, ব্রেকআপ করে দিই, কিন্তু তখনই জানতে পারলাম ও তো এখন সে আয়ানের বউ। ওপাশ থেকে হয়তো কৌতূহলী হয়ে কেউ জিজ্ঞেস করলো আয়ানকে। উত্তরে আকাশ এক অদ্ভুত পিশাচের মতো হাসিতে ফেটে পড়ে বলল, আরে তুই আয়ানকে চিনিস না? ওই যে ভার্সিটিতে তার সেই বান্ধবীর সাথে প্রেমের অভিনয় করে খেয়ে ছেড়ে দেওয়ায় আশ্চর্যতমন মেরেছিল। আজ কিসমতলে ওই শালারে বউকে ভোগ করার সর্বর্ণ সুযোগ আমার হাতে এসে গেছে। প্রতিশোধ নেওয়ার এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে বল? ওর বউকে ব্যবহার করে ছেড়ে দিব। এটাই হবে ওই আয়ানের উপর আমার সবচেয়ে বড় এবং মধুর প্রতিশোধ। আকাশের মুখ থেকে বের হওয়াই প্রতিটি কথা নদীর কানের ভেতর দিয়ে সরাসরি হৃদয়ে গিয়ে আঘাত করলো। তার সমস্ত শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। সে যার ভালোবাসার টানে নিজের সব সম্মান ও সংসার জলাঞ্জলি দিতে বসেছিল, সেই মানুষটার আসল রূপ আজ তার চোখের সামনে একদম নগ্ন হয়ে ধরা দিয়েছে। ঠিক সেই মুহূর্তে ফোন কানে রেখেই আকাশ একটু নড়েচড়ে বসলো, আর তখনই তার চোখ গিয়ে পড়লো বাগানের গেটের সামনে জমে থাকা এক মূর্তির ওপর। দেখলো পাথরের মতো দাঁড়িয়ে আছে নদী, তার চোখের কোণে উপচে পড়ছে কান্নার সমুদ্র, আর ফ্যাকাশে ঠোঁট দুটো ভয়ে ও ঘৃণায় কাঁপছে। আকাশের হাত থেকে ফোনটা প্রায় খসে পড়ার উপক্রম হলো। মুহূর্তের জন্য তার মুখের সমস্ত রঙের ছোপ উধাও হয়ে গেল। সে তত্রে উঠে ফোনটা কান থেকে নামালো। নদী, তুমি কখন এলে? তুমি কি সব শুনে ফেলেছো? বিশেষ করে আমি উভয় বলিনি, আমি তো শুধু
মায়ে আমার বন্ধুদের সাথে একটু মজা করছিলাম। নদীর গলা দিয়ে আর কোনো শব্দ বের হলো না। সে নিজের কান দুটোকে যেন বিশ্বাসই করতে পারছে না। এতদিনের সব অন্ধ ভালোবাসা এক নিমেষে পুড়ে ছাই হয়ে গেল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো। তুই একটা জানোয়ার আকাশ। তোর মতো একটা পিশাচকে আমি ভালোবেসেছিলাম। নিজের সব কিছুর বিনিময়ে তোর উপর ভরসা করেছিলাম। ধিক্কার জানাই তোকে। তোর এই নোংরা মুখের দিকে তাকাতেও আমার এখন ঘৃণা লাগছে। নদীর এই তীব্র ঘৃণা আর ক্ষোভের বিস্ফোরণ দেখে আকাশের ভেতরের মুখোশটা পুরোপুরি খসে পড়ল। সে বুঝতে পারলো আর অভিনয় করে লাভ নেই। তীরে এসে তরি ডুবে যাওয়ার এই ক্ষোভে সে মুহূর্তেই হিংস্র হয়ে উঠল। তার চোখে তখন শয়তানের দৃষ্টি। হ্যাঁ, ঠিকই শুনেছিস, যা বলেছিস সব সত্যি বলেছি। তোর মতো বোকা মেয়েকে পটিয়ে নিজের ইচ্ছা পূরণ করা ছাড়া আমার আর কোনো কাজ ছিল না। তুই ভেবেছিস আমি তোকে সত্যি ভালোবাসতাম? তুই তো একটা আস্ত কথা নদী, একটা ডাহা বোকা। আকাশ আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। রাগে ও ক্ষোভে ফেটে পড়ে সে এক পা দুপা করে তেড়ে এলো নদীর দিকে, যেন এখনই তার গায়ে হাত তুলবে। কিন্তু নদী আর সেখানে এক সেকেন্ডও দাঁড়ালো না। সে নিজের চোখের জল মুছে এক দৌড়ে বাগানের গেট পার হয়ে রাস্তায় বেরিয়ে এলো। পেছন থেকে আকাশ তখনও চেঁচিয়ে উঠছিল, কিন্তু নদীর কানে আর সেসবে কোনো প্রভাব পড়ল না। সে শুধু কাঁদতে কাঁদতে একটানা ছটফট করতে করতে বাড়ির পথ ধরল। নদী তখন বিধ্বস্ত শরীরে বাড়ির গেট দিয়ে প্রবেশ করলো। তখন তার চুলগুলো এলোমেলো, চোখে জল শুকিয়ে তৈরি হয়েছে ভয়ের এক দীর্ঘ লাইন। ড্রয়িং রুমে পা রাখতেই চোখে পড়ল ছোট ভাই জিশানের। নদীর এই বিভৎস রূপ দেখে জিশান আর এক মুহূর্ত স্থির থাকতে পারল না। আপু, তোর এই অবস্থা কেন? কে কি করেছে তোর সাথে? বল আমাকে। ভাইয়ের এই স্নেহের ডাক শোনার পর নদী আর নিজের কান্ডার বাঁধ ধরে রাখতে পারল না। জিশানকে সে জিশানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল এবং ফুপিয়ে ফুপিয়ে আকাশের সেই নির্মম ও ঘৃণ্য সত্যিগুলো একে একে সব বলে দিল। সব শোনার পর জিশানের মুখের অভিব্যক্তি বদলে গেল। সে একটু গম্ভীর হয়ে নদীর পিঠে হাত রেখে বলল, আকাশ যে এমন একটা পিচাস সেটা তো তুই 2 মাস আগেই তোমাকে জানিয়েছিল আয়ান। তখন তো তুই বিশ্বাস করিসনি। আজ নিজ চোখে দেখে বুঝলি তো আয়ান সেদিন মিথ্যে বলেনি। জিশানের মুখে আয়ানের কথা শুনে নদী চমকে উঠে পিছিয়ে দাঁড়ালো। তার চোখে তখন চরম বিস্ময়। তুই তুই কি বলছিস? আয়ানের কথা বলছিস কেন? তুই কি? হ্যাঁ আপু, আমি জানি। তোমার আর আয়ানের বিয়ের ব্যাপারে সব জানি। যেদিন রাতে আয়ান ব্যালকনি বেয়ে তোমার রুমে এসেছিল, সেদিন রাতেই আমি বারান্দার পাশে দিয়ে যাওয়ার সময় ওদের দেখতে পেয়েছিলাম। পরে আমি নিজেই আয়ানকে জেরা করি, আর আয়ান আমাকে সব সত্যিটা স্বীকার করে। সেদিনই ওই বদমাশ আকাশ যে তোমার বয়ফ্রেন্ড সেটা জানতে পারি। তুই তুই সব কিছু জেনেও আমাকে এতদিন একটা শব্দও বলিসনি। আজ যদি আমি নিজের কানে ওই জানোয়ারটার কথা না শুনতাম, তবে আজ সে আমার সব শেষ করে দিত। তখন যদি আমি তোমাকে আকাশের ব্যাপারে বলতাম, তুমি তো বিশ্বাসই করতে চাইতে না। উল্টো ভেবে বসতে যে আয়ান নিজেই আমাকে শিখিয়ে পাঠিয়েছে ওর বিরুদ্ধে মিথ্যা বলার জন্য। আর আপু, এই আকাশ আজ কেন কোনো দিনও তোমার কিচ্ছু করতে পারতো না, কারণ আয়ান নিজেই তোমার আশেপাশে না থাকলেও তোমাকে সুরক্ষিত রাখার সব ব্যবস্থা সে আগেই করে রেখেছিল। ছেলেটা তোমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। এখনও সময় আছে, নিজের ভুল শুধরে নাও, আয়ানের কাছে ফিরে যাও। কিন্তু বাবা মাকে কি বলবো আমি? তারা জানলে তো আকাশ ভেঙে পড়বেন। তুমি ওই দিক নিয়ে একটুও ভেবো না। বাবা মাকে বোঝানোর দায়িত্ব আমার। আমি সব সামলে নেব। তুমি শুধু তোমার নিজের ঘরের মানুষটার কাছে যাও। ভাইয়ের কথাগুলো মাথায় গেঁথে যাওয়ার পর নদী আর এক মুহূর্তও দেরি করলো না। সে সোজা আয়ানদের ফ্ল্যাটের সামনে এসে পৌঁছলো। বুকে তখন অজানা আশঙ্কায় কাঁপছে। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল আয়ানের ছোট ভাই অয়ন। নদীর এই বিধ্বস্ত ও লজ্জিত মুখ দেখে অয়নের ভ্রু কুঁচকে গেল। আপু, তুমি এই সময়ে? আয়ান আয়ান কোথায়? অয়ন, একটু দেখা করতে হবে ওর সাথে। নদীর ডাক শুনে ড্রয়িং রুমের পাশ দিয়ে নিজের রুমের দিকে যাওয়া আয়ান থমকে দাঁড়ালো। সে পেছন ফিরে তাকালো। তার চোখে আগের সেই জেদ বা উত্তাপ নেই, রয়েছে শুধু এক ক্লান্ত পরিষ্কার শূন্যতা। আয়ান খুব শান্ত পায়ে নদীর সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার নদী?
আবার কি হলো? ডিভোর্সের পেপারস তো এখনও 3 মাস পূর্ণ হয়নি। লয়ারের কাছে যেতে তো টাইম আছে, নাকি আমার থেকে মুক্তি পাওয়ার তারা অনেক বেশি তোমার? আয়ানের এই বরফ শীতল কণ্ঠস্বর নদীর বুকে তীরের মতো এসে বিঁধল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। আয়ানের ঠিক সামনে দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল। আমাকে ক্ষমা করে দে আয়ান, আমি ভুল ছিলাম। আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম ওই লম্পটকে। তুই সেদিন যা বলেছিলি সব সত্যি ছিল। আমি তোর উপর অনেক অত্যাচার করেছি, তোকে ভুল বুঝেছি। প্লিজ আমাকে ক্ষমা করে একটা সুযোগ দে। নদীর এই কান্নাকাটি আর হাত জোর করে ক্ষমা চাওয়ার দৃশ্য দেখেও আয়ানের মুখে বিন্দুমাত্র রাগ বা অহংকার ফুটল না। সে খুব আস্তে, অত্যন্ত ভদ্র অথচ চূড়ান্ত কঠিন এক দূরত্ব বজায় রেখে মাথা নাড়ল। ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই নদী, আর সুযোগ সেটার তো আর কোনো জায়গা নেই। এসব কি বলছিস তুই আয়ান? আমি তো তোর বউ, তোর কাছেই তো ফিরে এসেছি। বউ? কাগজে কলমে হয়তো একটা জোর করে টেনে হিচড়ে তৈরি করা সম্পর্ক ছিল ওটা, কিন্তু যে সম্পর্কে বিশ্বাসের জায়গাটাই থাকে না, জোর করে আটকে রেখে তাকে কি সংসার বলে? নদী, তুমি ভালোবেসে আমার কাছে আসনি, এসেছো যখন সব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছো। তোমার ওই করুণার পাত্রী হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। না আয়ান, এটা করুণা নয়। আমি বুঝতে পেরেছি তুই আমাকে কতটা ভালোবাসিস। জিসান আমাকে সব বলেছে। তুই নাকি আমার সুরক্ষার সব ব্যবস্থাও করে রেখেছিলি। জিসান ঠিকই বলেছে, আমি তোমাকে ভালোবেসেছিলাম, আজও হয়তো ঘৃণা করতে পারিনি। তাই তো সেদিন রাগের মাথায়ও তোমার ক্ষতি হতে দেইনি। কিন্তু তার মানে এই নয় যে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি তোমার জীবনে আবার জোর করে ঢুকে পড়ব। সেদিন কোর্ট থেকে ফেরার পথেই আমি নিজেকে কথা দিয়েছিলাম তোমাকে তোমার মতো করে মুক্তি দেব। আয়ানের মুখে আত্মসম্মান আর চূড়ান্ত প্রত্যাখ্যানের এমন বরফ শীতল কথা শোনার পর নদীর ভেতরের সমস্ত অনুশোচনা এক মুহূর্তে বদলে গেল এক রোখা জেদে। তার কান্নায় ভেজা চোখ দুটো হঠাৎই শক্ত হয়ে উঠল। যতবার সে নরম হতে গেছে আয়ান ততবার তাকে দূরে ঠেলে দিয়েছে। আজ আর সে চুপচাপ বা করুণার পাত্রী হয়ে ফিরে যাবে না। নদী এক ঝটকায় নিজের চোখের জল মুছে ফেলল। তারপর কোনো কথা না বাড়িয়ে সে একলাফে আয়ানের সামনে গিয়ে পৌঁছলো। শক্ত করে খামচে ধরলো আয়ানের শার্টের কলার। আয়ান কিছু বুঝে ওঠার আগেই সে একটানে আয়ানকে সোজা টেনে নিয়ে গেল তার নিজের রুমের ভেতরে এবং সশব্দে দরজাটা বন্ধ করে দিল। এ কি করছিস নদী? মাথা খারাপ হয়ে গেছে নাকি? দরজা। আয়ানের কথা শেষ হওয়ার কোনো সুযোগই দিল না নদী। সে নিজের সমস্ত রাগ, জেদ আর না বলা ভালোবাসাকে এক করে আয়ানের ওপর ঝুঁকে পড়ল। সোজা নিজের ঠোঁট দুটো নামিয়ে আনলো আয়ানের ঠোঁটের ওপর। প্রথমে আয়ান চমকে গিয়ে কিছুটা পিছু হটতে চাইলেও নদী তার কলার আরো শক্ত করে খামচে ধরে তাকে নড়াচড়ার কোনো সুযোগই দিল না। নদীর এই হঠাৎ আগ্রাসী ও বেপরোয়া রূপ দেখে আয়ান স্তম্ভিত হয়ে গেল। নদীর উষ্ণ ও কাপা ঠোঁট আয়ানের ঠোঁটের সাথে মিশে এক তীব্র উত্তাপের সৃষ্টি করলো। জিভের আলতো ছোঁয়া আর গভীর এক নাছোড়বান্দা আবেগে চুম্বনের তীব্রতা মুহূর্তের মধ্যে বাড়তে লাগলো। আয়ানের অবাধ্য ঠোঁটের প্রতিটি কোণ নদী নিজের আয়ত্তে নিয়ে যেন তাকে একেবারে স্তব্ধ করে দিল। নদীর ভেতরের সেই জেদি আক্রোশ আর উত্তাল নিঃশ্বাস আয়ানের ঠোঁট দুটোকে অবশ করে তুলল। বেশ কিছুক্ষণ ধরে চলা এই গভীর, তীব্র ও ওলটপালট করে দেওয়া চুম্বনে পুরো ঘরটার বাতাস যেন ভারী হয়ে গেল। আয়ানের দুহাত তখন শক্ত হয়ে ঝুলে রইল। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার সামনে থাকা এই মেয়েটা ঠিক কী করে চলেছে। একসময় নদী হাঁপাতে হাঁপাতে মুখটা একটু সরিয়ে নিল। আয়ানের বুক তখন হাঁপড়ের মতো উঠছে নামছে। তার ঠোঁট দুটো কিছুটা ফুলে লাল হয়ে গেছে আর চোখে ভাসছে এক অচেনা ঘোর লাগা বিস্ময়। চোখের আগুন আর ঠোঁটের কোণে এক বকাটে ও বিজয়ী হাসি ফুটিয়ে আয়ানের ঠিক চোখের দিকে তাকিয়ে ঠান্ডা ও স্পষ্ট গলায় বলে উঠল, এতদিন তুই তোর রূপ দেখিয়েছিস আয়ান, জোর করেছিস, ব্ল্যাকমেল করেছিস, এখন আবার দূরে ঠেলে দিয়েছিস। এবার আমি আমার আসল রূপ দেখাবো, দেখে তুই আমাকে কিভাবে ডিভোর্স দিস।
কথাটা বলেই নদী এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালো না। নদী নিজের হাতের তালু দিয়ে নিজের লাল হয়ে যাওয়া ঠোঁট দুটো আলতো করে মুছতে মুছতে সে সশব্দে রুমের দরজা খুলে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে তখন দাঁড়িয়ে ছিল অয়ন। সে ভাইয়ের রুমের দিকে তাকিয়ে হাঁ হয়ে আছে। সবকিছু যেন তার মাথার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার মতো চলে গেছে। অয়ন তোতলাতে গিয়েও কিছু বলতে পারলো না। সে গুটি গুটি পায়ে এগিয়ে এসে দেখলো বড় ভাই আয়ান রুমের দরজার সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আয়ানের নিজের হাত তখন নিজের ঠোঁটের উপর রাখা, আর তার চোখে মুখে লেপ্টে আছে এক অদ্ভুত ও গভীর ঘোর। পরের দিন সকালবেলা আয়ানের বাবা মা অফিসে চলে গেছে। বাড়িতে তখন শুধু আয়ান ও অয়ন। অয়ন ইতিমধ্যে আয়ান আর নদীর বিয়ের সম্পর্কে জেনে গিয়েছে। সেই ভাইয়ের রাগ কমাতে নদীর পক্ষে কাজ করছে। অয়নের সাহায্যে ওদের বাড়িতে ঢোকে নদী। আয়ান তখন নিজের রুমের ডেস্কে বসে ল্যাপটপে ভার্সিটির অ্যাসাইনমেন্টের কাজ করছিল। ঠিক সেই মুহূর্তে তার রুমের দরজাটা আলতো করে খুলে এলো। কোনো শব্দ না করে ঘরে প্রবেশ করলো নদী। তার পরনে হালকা রঙের একটি সুন্দর সালোয়ার কামিজ, চুলে খোপা করা, আর হাতে একটা ট্রের ওপরে রাখা আয়ানের খুব পছন্দের ফ্রেশ কফি এবং গরম গরম আলুর চপ। আয়ান ল্যাপটপ থেকে চোখ না তুলতেই বুঝতে পারলো কে এসেছে। সে গম্ভীর গলায় বলল, তোমাকে বলেছিলাম না নদী, এখানে আসার কোনো প্রয়োজন নেই। আর এসব নাটক করে আয়ানের কথা শেষ হওয়ার সুযোগই দিল না নদী। সে সোজা আয়ানের ডেস্কের সামনে এসে দাঁড়ালো। তারপর একটা কথাও না বলে ট্রেটা একপাশে রেখে আয়ানের ডেস্কের ঠিক ওপরে এসে বসলো, একেবারে আয়ানের মুখের সামনে। এ কি করছো? নামও বলছি ডেস্ক থেকে, কাজের মাথা খাচ্ছ কেন? নদী কোনো উত্তর দিল না। সে চোখের পলক না ফেলে একদৃষ্টিতে আয়ানের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের ঠোঁটের কোণে একটি মায়াবী ও বিনীত হাসি ফুটিয়ে খুব মিষ্টি সুরে বলে উঠল, আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে আমার। রাগারাগি, পাজিমি, তোমার উপর চোটপাট সব ভুল। এখন কি এই পাপিষ্ঠ বউটাকে একটু ক্ষমা করা যায় না আমার বরমহাশয়? নদীর এই হঠাৎ মিষ্টি ও ন্যাকামো সুর শুনে আয়ানের ভেতরের গম্ভীর খোলসটা এক সেকেন্ডের জন্য নড়ে উঠল। তার ঠোঁটের কোণে অজান্তেই একটা মুচকি হাসি উকি দিতে চেয়েছিল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিয়ে আপ্রাণ চেষ্টা করে মুখের ভাব শক্ত করে রাখলো। এসব চিপ রোমান্স বা তেল মারা কথা আমার উপর খাটবে না নদী। তুমি প্লিজ বাড়ি যাও। নদী বুঝলো আয়ান উপর থেকে রাগ দেখালেও মনে মনে গলে গেছে। সে সহজে হার মানার পাত্রী নয়। পরের দিন সে আবার এক নতুন ফন্দি আঁটলো। আয়ান যখন বিকেলে নিজের বাইক নিয়ে রাস্তায় বের হবে, ঠিক তখনই বাইকের সামনে এসে দাঁড়িয়ে গেল নদী। আয়ান বাইকের ব্রেক কষে বিরক্ত মুখে হেলমেটটা একটু উপরে তুলে বলল, তোমার সমস্যা কি নদী? এভাবে রাস্তায় পথ আটকাচ্ছ কেন? নদী বাইকের হ্যান্ডেলের উপরে দুই হাত রেখে সোজা আয়ানের চোখের দিকে তাকিয়ে একটু নাটকে দীর্ঘশ্বাস ফেললো। তারপর করুণ গলায় বলল, রাস্তা আটকাই নিত, তোমার গাড়িতে প্রাণ দিতে এসেছি। তুমি তো আমাকে ডিভোর্স দিয়েই ছাড়বে বলছিলে। ভাবলাম আমার মরণের পর তোমার সেই সাধের ডিভোর্স পেপারটা অন্তত সোজা হয়ে যাবে। পাগলামি করো না তো, সরো বলছি রাস্তা থেকে। পাগল তো তোমার নামেই হয়ে আছি। একটু হাসো না প্লিজ। কাল থেকে ঠোঁট ফুলিয়ে এমন গম্ভীর হয়ে আছো কেন? কিউট লাগে না তোকে গম্ভীর হলে? আর নিজেকে ধরে রাখতে পারলো না আয়ান। নদীর এই অদ্ভুত কাণ্ড কারখানা আর তার চোখের ওই মায়াবী আকুতি দেখে তার মুখের শক্ত খোলসটা ভেঙে চুরমার হয়ে গেল। হেলমেটের আড়াল থেকে তার ঠোঁটের কোণে চওড়া একটা হাসি ফুটে উঠল, যা সে হাজার চেষ্টা করেও লুকাতে পারল না। মনে মনে হাসতে হাসতে গম্ভীর গলায় বাইক স্টার্ট দিয়ে বলল, মাথাটা পুরো গেছে তোমার। চলো, ফালতু বকবক না করে বাড়ি ফেরো বলছি। আয়ানের মুখে যতই রাগ দেখাক না কেন, তার চোখের সেই হাসি খুশি চমক নদী ঠিকই দেখতে পেল। সে বুঝতে পারলো বরফ গলতে শুরু করেছে, আর সেই বরফ পুরোপুরি গলাতে এই আয়ানকে আর বেশি দিন লাগবে না। নদীর এই নাছোড়বান্দা জেদ আর একের পর এক মিষ্টি কাণ্ড দেখে আয়ানের সেই পাথরের মতো শক্ত খোলসটা অবশেষে চিরতরে ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝতে পারলো এই মেয়ের জেদের সাথে লড়াই করে জেতার সাধ্য তার অন্তত নেই। এক সপ্তাহ পর সন্ধ্যাবেলা নদী বাড়ির সদর দরজা নক করতেই দরজা খুলে দেয় অয়ন। অয়ন নদীকে দেখে বলল,
এখনো রাগ ভাঙতে পারো নাই ভাবি? না রে, এখনো পারি নাই, তবে এখানে একটা হেস্তনেস্ত করেই যাব। আজ হয় এসপার, না হয় ওসপার। বেস্ট অফ লাক। নদী আয়ানের রুমের দিকে আসে। আয়ান নিজের রুমের ডেস্কে বসে বই খাতা নিয়ে ব্যস্ত ছিল। ঠিক তখনই ঘরের দরজাটা আবার খুলে গেল। কোনো শব্দ না করে ঘরে প্রবেশ করলো নদী। তার মুখে এবার রাগ বা অভিমানের লেশ মাত্র নেই, রয়েছে কেবল এক মিষ্টি বিজয়ী হাসি। সে সোজা এসে দাঁড়ালো আয়ানের চেয়ারের ঠিক পাশে। আয়ান ল্যাপটপ থেকে চোখ তুলে মৃদু বিরক্ত হওয়ার ভান করে বলল, আবার এলে কেন নদী? তোমাকে না বলেছি? আয়ানের কথা শেষ হলো না। নদী এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি আয়ানের ঘাড়ের ওপর ঝুঁকে পড়ল। সে নিজের দুই হাত দিয়ে আয়ানের গলা জড়িয়ে ধরে একেবারে তার কোলের ওপর বসে পড়ল। নদীর এই হঠাৎ আক্রমণে আয়ান তো একেবারে বাকরুদ্ধ। এ কি করছো? কেউ যদি দেখে ফেলে? দেখুক না, আমার নিজের স্বামী, তার কাছে আসতে আবার কার অনুমতি নেব শুনি? কতক্ষণ ধরে গম্ভীর হয়ে বসে থাকবে আর কত নাটক করবে শুনি? আয়ান আর নিজেকে ধরে রাখতে পারলো না। তার চোখের সেই কৃত্রিম গম্ভীর ভাবটা নিমেষেই কর্পূরের মতো উবে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক গভীর সর্বগ্রাসী হাসি। সে আর কোনো প্রতিরোধ করলো না, বরং নিজের দুই হাত বাড়িয়ে নদীর কোমর শক্ত করে জড়িয়ে ধরে তাকে আরো একটু নিজের কাছে টেনে নিল। খুব তো অহংকার দেখাচ্ছিলে সেদিন কাজী অফিসের সামনে, যখন জবরদস্তি ধরে এনেছিলাম তখন তো কান্নাকাটি করে আকাশ ভেঙেছিলে। এখন আবার নিজে থেকে এসে কোলের উপর চেপে বসলে যে? আয়ানের চুলে আঙ্গুল চালাতে চালাতে আদুরে গলায় বলল, সেখানের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি কি এক নাকি? পাজি ছেলে, সেদিন তো মাথা ঠিক ছিল না। আর তাছাড়া তুমি যেভাবে আমাকে আঁচড়ে ধরে রেখেছিলে, অন্য কেউ হলে তো কবেই পালিয়ে যেত, কিন্তু আমি তো তোমার ওই জেটটার কাছে হেরে গেছি অয়ন। আয়ান আর কোনো কথা বাড়ালো না। নদীর নরম ও মায়াবী চোখের দিকে তাকিয়ে সে নিজের সমস্ত অভিমান, রাগ আর দূরত্ব এক নিমেষে বিসর্জন দিল। সে নদীর আরো কাছে মুখ নিয়ে গিয়ে আলতো করে নিজের ঠোঁট দুটো রেখে দিল নদীর কপালে। তারপর গাল বেয়ে সোজা এসে মিশে গেল নদীর ঠোঁটের সাথে। দীর্ঘ বাধা, ভুল বোঝাবুঝি আর মেঘ কেটে যাওয়ার পর অবশেষে তাদের জীবনে এলো সেই সোনালি দিন। আকাশের সেই নোংরা মিথ্যা আর প্রতারণা ধুলোয় মিশে যাওয়ার পর নদী ও আয়ানের সম্পর্ক নতুন এক আলোয় সেজে উঠল। দুই পরিবারের সম্মতি এবং চিসানো অয়নের অক্লান্ত উদ্যোগে অবশেষে ধুমধাম করে আয়োজিত হলো তাদের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান। পুরো বাড়িটা যেন এক টুকরো স্বর্গে পরিণত হয়েছে। চারপাশের উজ্জ্বল রজনীগন্ধা আর গোলাপের সুবাসে বাতাসে ভারী। নিয়ন আলোর রোশনাই আর সানারার মিষ্টি সুর চারপাশের পরিবেশকে এক মাত্রায় নিয়ে গেছে। কমিউনিটি সেন্টারটি যেন আলোয় ঝলমল করছে। কনের সাজে নদী আজ এক অপার্থিব সুন্দরী। পরনে তার রক্তলাল বেনারসি শাড়ি, লজ্জায় ও উত্তেজনায় তার বুক তখন কাঁপছে। অন্যদিকে বর আয়ান সেজেছে আভিজাত্যের সাথে। তার পরনে সূক্ষ্ম কাকের অফ হোয়াইট রঙের জমকালো শেরওয়ানি, গলায় রেশমি ওড়নার, মাথায় রাজকীয় শেরওয়ানি পাগড়ি। তার দীর্ঘ ও মার্জিত উপস্থিতিতে চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। অনুষ্ঠান প্রাঙ্গণে আত্মীয় স্বজন ও আমন্ত্রিত অতিথিদের কোলাহলে মুখর চারিদিক। জিশান ও অয়ন দুই ভাই মিলে পুরো অনুষ্ঠানটা মাথায় তুলে রেখেছে। বন্ধু বান্ধবদের হাসাহাসি আর খুনসুটিতে চারপাশ সরগরম। নিয়ম ও শরিয়া মোতাবেক মূল অনুষ্ঠান শুরু হলো। সুসজ্জিত একটি স্টেজে নদীর জন্য নির্ধারিত লাল গালিচার আসনে তাকে বসানো হলো। একটু পরেই কাজী সাহেব এসে উপস্থিত হলেন। দুই পরিবারের মুরব্বীদের উপস্থিতিতে শুরু হলো আকদের পবিত্র পর্ব। কাজী সাহেব গাম্ভীর্য ও শ্রদ্ধার সাথে আয়ানের দিকে তাকিয়ে পবিত্র সুন্নাহ অনুযায়ী প্রশ্ন করলেন, বাবা আয়ান, আপনার সাথে কি নদীর 3 লক্ষ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন করার জন্য কি আপনি সম্মতি আছেন? আয়ান এক মুহূর্ত নদীর দিকে তাকালো। নদীর লাজুক চোখ তখন নিচের দিকে নামানো, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে সুখের হাসি লুকিয়ে আছে। আয়ান দৃঢ়, স্পষ্ট ও গভীর আত্মবিশ্বাসী গলায় 3 বার উত্তর দিল, কবুল। আলহামদুলিল্লাহ, কবুল কবুল।
এরপর পালা কোণের। কাজী সাহেব নদীর পাশে এসে যখন একইভাবে সম্মতি চাইলেন, তখন জিশান পেছন থেকে ফিসফিস করে বোনকে ইশারা করতেই নদী লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে 3 বার স্পষ্ট ও মিষ্টি গলায় বলে উঠল, কবুল, আলহামদুলিল্লাহ, কবুল কবুল। চারিদিক থেকে তখন আলহামদুলিল্লাহ ও মোবারকবাদের ধ্বনিতে প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠল। গোলাপ জলের সুভাষার আতরের গন্ধে চারপাশটা মোমো করছে। অতিথিরা একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন। জিশান আর অয়ন মিষ্টির প্লেট হাতে নিয়ে এক টেবিল থেকে অন্য টেবিলে ছুটে বেড়াচ্ছে। এরপর এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, নজরবন্দি আশীর্বাদের পালা। আয়ান ও নদীর মাঝে ধরা হলো একটি বড় আয়না, যার উপর কোরআনের আয়াত খোদাই করা। মাঝখানে রাখা হলো পবিত্র কোরআন শরীফ। আয়নার সামনে পাশাপাশি বসলো দুজনে। আয়ান আলতো করে নিজের হাত বাড়িয়ে নদীর হাতটি নিজের মুঠোয় তুলে নিল। নদীর হাতের কনকনে ঠান্ডা আঙ্গুলগুলো আয়ানের উষ্ণ হাতের স্পর্শে কেঁপে উঠল। আয়ান নদীর কানের কাছে মুখ নিচু করে ফিসফিস করে বলে উঠল, এবার বলো মিসেস নদী আয়ান চৌধুরী, পালানোর আর কোনো রাস্তা আছে নাকি? নদী লজ্জা মিশ্রিত তীর্যক দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে নিজের হাত দিয়ে আয়ানের পিঠে হালকা একটি চিমটি কেটে মিষ্টি হেসে ফিসফিস করে জবাব দিল, পালানোর কোনো ইচ্ছা আমার আর নেই মিস্টার জামাইবাবু। এবার সারা জীবন এই জেদি বউটার সাথেই কাটাতে হবে। দুজনের এই মিষ্টি খুনসুটি আর চোখের পলকহীন ভালোবাসার চাহনির মধ্য দিয়ে জীবনের এক নতুন ও সুন্দর অধ্যায়ের সূচনা হলো। সমস্ত অন্ধকারের অবসান ঘটিয়ে তাদের এই ভালোবাসা পূর্ণতা পেল এক চিরন্তন বন্ধনে। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে গভীর রাতে যখন নদীকে তাদের সাজানো বাসর ঘরে নিয়ে আসা হলো, তখন তার বুক কাঁপছে অজানা এক শিহরণে। চারপাশটা থোকা থোকা রজনীগন্ধা আর লাল গোলাপের পাপড়িতে এক স্বর্গীয় রূপ নিয়েছে। মৃদু আলোয় আচ্ছন্ন ঘরটায় মিষ্টি একটা সুবাস ছড়ানো। খাটের এক পাশে লাল বেনারসি পরে বসে আছে নদী, মাথাটা একটু নিচু করা। এমন সময় আলতো পায়ে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আয়ান। পরনে তার হালকা রঙের একটি পাঞ্জাবি পায়জামা। সে শান্ত পায়ে এসে দরজাটা বন্ধ করে দিল এবং ধীরে ধীরে এগিয়ে এসে বসলো নদীর ঠিক সামনে। এতদিন তো বেশ তেড়ে ফুড়ে রূপ দেখিয়েছিলে মিসেস নদী, আজ হঠাৎ এত লজ্জা পাওয়ার কারণ কি? আয়ানের রসিকতা শুনে নদী আর নিজের লাজুক ভাব ধরে রাখতে পারল না। সে আস্তে করে মুখ তুলে আয়ানের চোখের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে অভিমানী ও মিষ্টি হাসি। খুব হাসাহাসি করা হচ্ছে না? এতদিন ধরে আমাকে জ্বালাতে পেরে খুব আনন্দ হচ্ছে বুঝি? আয়ানের হাসি চেপে রাখতে পারল না। সে হাত বাড়িয়ে নদীর মাথার ভারী ঘোরটোপ ও বেনারসির আঁচলটা একটু সরিয়ে দিল। তারপর আলতো করে নদীর চিবুকটা ধরে নিজের দিকে ফিরিয়ে কপালে ভালোবাসার এক দীর্ঘ চুমু খেলো। আনন্দ তো এখন শুরু হলো নদী, তোমাকে তো সহজে ছেড়ে দেব না ভেবেছো? আয়নের এই উষ্ণ ছোঁয়া আর কথার গভীরতায় নদীর সমস্ত জড়তা নিমেষেই উবে গেল। সে নিজের দুটো হাত বাড়িয়ে জড়িয়ে ধরল আয়ানের গলা। তারপর ঠিক আগের মতো সেই বকাটেও জেদি গলায় ফিসফিস করে বলে উঠল, কে বলেছে আমি পালাতে চাইছি? সারা জীবন তো তোমার এই জেদের কাছেই বন্দী হয়ে থাকতে চেয়েছি আয়ান। নদীর এই আত্মবিশ্বাসী ও মিষ্টি স্বীকারোক্তি শুনে আয়ানের মুখের সেই মৃদু হাসিটুকুই যেন গভীর এক নেশায় রূপ নিল। সে আর এক মুহূর্ত দূরত্ব বজায় রাখল না। নদীর ভারী লাল বেনারসির আঁচলটা খাট থেকে আলতো করে সরিয়ে সে নদীর আরো কাছে ঘেঁষে বসল। আয়ান নিজের দুই হাত দিয়ে নদীর দুই কাঁধ ছুঁয়ে তাকে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিল। নদীর শরীরের উপর ঝুঁকে পড়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চন্দনে মাখা লজ্জারাঙা মুখের দিকে। মাথার খোপায় গোজা বেলি ফুলের সুবাস আর নদীর গায়ের মিষ্টি আতরের ঘ্রাণ পুরো বাসর ঘরটার বাতাসকে আরো ভারী করে তুলল। আজ আর পালানোর কোনো রাস্তা নেই নদী। জিসান বা অয়ন কেউই তোমাকে বাঁচানোর জন্য আর দরজা ভাঙতে আসবে না। কে বলেছে বাঁচানোর কেউ লাগবে? আমি তো নিজেই স্বেচ্ছায় তোমার এই খাঁচায় ধরা দিতে এসেছি মিস্টার স্বামীজি। নদীর কথা শেষ হওয়ার আগেই আয়ান তার উষ্ণ ঠোঁট দুটো নামিয়ে আনলো নদীর কপালে।
তারপর সেখান থেকে চিবুক বেয়ে সোজা এসে মিশে গেল নদীর ঠোঁটের সাথে। সেই গভীর ও আবেগময় চুম্বনে যেন এতদিন জমে থাকা সমস্ত অভিমান, ভুল বোঝাবুঝি আর দূরত্ব চিরকালের মতো ধুয়ে মুছে সাফ হয়ে গেল। ঘরের মৃদু আলোয় তখন কেবল দুই জোড়া নিঃশ্বাসের শব্দ, আয়ানের আলতো হাতের ছোঁয়া আর নদীর কাঁপতে থাকা শরীরের রোম্যান্স পুরো বাসর ঘরটার পরিবেশকে আরো বেশি মোহময় করে তুলল। নদী তখনও আচ্ছন্ন হয়ে আছে আয়ানের চোখের গভীর নেশায়। আয়ানের নদীর খুব কাছে মুখ নামিয়ে এলো। তার হাতের উষ্ণ আঙ্গুলগুলো নদীর গালের চন্দন ঘষে যাওয়া ত্বক ছুঁয়ে গেল। নদী লজ্জায় চোখ বন্ধ করে ফেলল, কিন্তু তার ঠোঁটের কোণে লেপ্টে রইল সেই চিরপরিচিত জেদি ও মিষ্টি হাসি। আয়ান খুব নিচু, ভারী ও আচ্ছন্ন গলায় ফিসফিস করে বলল, চোখ বন্ধ করে আছো কেন নদী? আমাকে ভয় পাচ্ছে নাকি তোমার ওই পাজি মনটা? নদী চোখ খুলে সোজা আয়ানের চোখের দিকে তাকিয়ে মৃদু অথচ স্পষ্ট গলায়, ভয়? তোমার মতো একটা জেদি মানুষের সাথে বিয়ে হওয়ার পর আর কিসের ভয় বলো? ভয় তো তোমার পাওয়া উচিত, কারণ এখন থেকে তোমার সমস্ত পাগলামি আমাকেই সামলাতে হবে। নদীর এই চতুর ও আদুরে চ্যালেঞ্জ শুনে আয়ান আর নিজেকে আটকে রাখতে পারল না। সে এক চিলতে বাঁকা হাসি হেসে সরাসরি নদীর ওপর ঝুঁকে পড়ল। নদীর লাল বেনারসি শাড়ির আঁচলটা খট করে নদীর ওপর থেকে পুরোপুরি সরিয়ে দিয়ে সে নিজের মুখ নামিয়ে আনলো নদীর ঘাড়ের খোলা জায়গায়। আয়নের উষ্ণ নিঃশ্বাস আর ঠোঁটের আলতো ছোঁয়া যখন নদীর গলায় ও ঘাড়ে গিয়ে লাগলো, তখন নদীর সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে অবচেতনে নিজের হাত বাড়িয়ে আয়ানের শার্টের কলার খামচে ধরে তাকে আরো একটু নিজের কাছে টেনে নিল। নদীর মুখ দিয়ে বেরিয়ে এলো এক মৃদু চাপা উত্তাল দীর্ঘশ্বাস। সে অবচেতনে নিজের হাত বাড়িয়ে আয়ানের চুলে আঙ্গুল ডুবিয়ে দিল এবং আয়ানের শার্টের কলার খামচে ধরে তাকে আরো একটু নিজের কাছে টেনে নিল। নদীর মুখ দিয়ে বেরিয়ে এলো এক মৃদু চাপা উত্তাল দীর্ঘশ্বাস। আয়ান নদীর কানের ঠিক কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, চ্যালেঞ্জটা বেশ ভালোই নিলে মিসেস নদী। দেখা যাক শেষ পর্যন্ত কার জেদ থেকে। কথা শেষ করেই আয়ানের এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে নদীর ঠোঁটের ওপর নিজের ঠোঁট নামিয়ে দিল। সেই চুম্বনের তীব্রতা আগের যে কোনো বারের চেয়ে অনেক বেশি গভীর, অনেক বেশি উষ্ণ ছিল। নদীর সমস্ত রাগ, অভিমান, জেদ আর না বলা ভালোবাসা যেন এক নিমেষে গলে জল হয়ে গেল ওই চুম্বনে। নদীর দুই হাতে আয়ানের ঘাড় জড়িয়ে ধরে তাকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। ঘরের চারপাশে রজনীগন্ধার সুবাস আর মোমবাতির নরম আলোয় মিশে গেল তাদের দুই সত্তা। সমস্ত নিয়ম আর ভয়ের দেওয়াল ভেঙে নদী পুরোপুরি সমর্পণ করলো নিজেকে আয়ানের বাহুডোরে। দীর্ঘ প্রতিজ্ঞার ভালোবাসার সেই অন্তহীন রাতে তারা দুজনে হারিয়ে গেল এক চিরন্তন ও গভীর সুখের ঠিকানায়। পরের দিন সকালের মিষ্টি রোদ এসে পড়েছে বাসর ঘরের জানালার ফাঁক দিয়ে। খাটের উপর ছড়ানো ছিটানো লাল বেনারসির আঁচল আর রজনীগন্ধার পাপড়ি। নদী তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তার একটা হাত জড়িয়ে আছে আয়ানের বুকের ওপর। আয়ান জেগে রয়েছে অনেকক্ষণ আগেই। সে এক হাত মাথা এলিয়ে অন্য হাতে নদীর এলোমেলো চুলগুলো আলতো করে কানের পেছনে গুজে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে অয়নের কৌতূহলী গলা শোনা গেল, বড় ভাই, ও বড় ভাই, নদী ভাবি কি এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? আমাদের কিন্তু বউ ভাতের লাঞ্চের ব্যবস্থা করতে হবে। অয়নের এই হাঁক ডাক শুনে আয়ান একটু বিরক্ত হওয়ার ভান করে হাসলো, আর তার বুকের ওপর শুয়ে থাকা নদী চমকে চোখ মেলে তাকালো। লজ্জায় তার মুখটা একদম লাল হয়ে গেল। সে চটজলদি আয়ানকে ঠেলে সরিয়ে উঠে বসতে চাইলো, কিন্তু আয়ান তার কোমর শক্ত করে জড়িয়ে ধরে তাকে আরো একটু নিজের বুকে টেনে নিল। অয়ন, বেশি পাকামো করিস না তো। লাঞ্চের ব্যবস্থা তুই আর জিসান মিলে কর গিয়ে, আমরা একটু পরে আসছি। বাইরে থেকে অয়নের খিলখিল করে হেসে ওঠার শব্দ শোনা গেল। বুঝেছি, নতুন জামাইয়ের ভাবসাবই আলাদা। ঠিক আছে, তোমরা রোমান্স চালিয়ে যাও, আমি মাকে গিয়ে সামলাচ্ছি। অয়নের চলে যাওয়ার শব্দ পেয়ে নদী লজ্জায় মুখ লাল করে আয়ানের বুকে মৃদু একটা কিল বসালো। তারপর দুষ্টু হেসে ফিসফিস করে বলল, সব তোমার ছোট ভাইয়ের দোষ। কাল থেকে ওকে আমি ভালো করে কড়া শাসন করব। আগে নিজের শাসনটা সামলাও মিসেস নদী আয়ান চৌধুরী। সারা জীবন তো এই জেদ নিয়েই চলতে হবে।
মাঝে কেটে গিয়েছে 1টি বছর। সময়ের সাথে সাথে জীবনের সব ঝড়ঝাপটা আর ভুল বোঝাবুঝির মেঘ পুরোপুরি কেটে গিয়ে তাদের সংসারে নেমে এসেছে এক চিরস্থায়ী শান্তি ও ভালোবাসার বসন্ত। সেদিন বিকেলে আয়ান ও নদীর রুমটা ছিমছাম করে গোছানো। আয়ান ডেস্কে বসে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল। ঠিক তখনই নদী পেছন থেকে এসে আলতো করে জড়িয়ে ধরল আয়ানের গলা। তার চুলে তখনও শ্যাম্পুর হালকা সুবাস, পরনে একটা সুন্দর নীল রঙের শাড়ি। কি গো মিস্টার স্বামীজি, সারাদিন শুধু অফিসের কাজ আর কাজ, একটু আমার দিকেও তাকাবে নাকি? আয়ান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মৃদু হেসে নিজের চেয়ারটা একটু ঘুরিয়ে দিল। তারপর একটানে নদীকে নিজের কোলে টেনে বসালো। আয়ানের 2 হাত জড়িয়ে ধরে নদী নিজের মাথাটা রাখলো আয়ানের চওড়া বুকের ওপর। আয়ান নদীর চুলে আঙ্গুল চালাতে চালাতে গভীর স্নেহে বলল, বউয়ের মতো এত বড় একটা সম্পত্তি ঘরে তোলার পর কি আর অন্য কিছুতে মন বসে বলো? সারাদিন তো শুধু তোমাকেই সামলাতে হয়। বেশ তো, সামলাতে না পারলে ছেড়ে দাও না কেন? কে আটকে রেখেছে? আয়ান নদীর চিবুকটা আলতো করে ছুঁয়ে চোখে চোখ রেখে বলল, ছেড়ে দেওয়ার ভুলটা তো একবার করেছি নদী, আর ভুলেও সেই বোকামি করব না। জীবনের শেষ দিন পর্যন্ত এই জেদি মেয়েটাকে এভাবেই আমার চোখের সামনে বন্দি করে রাখবো। আয়ানের কথা শুনে নদীর মুখটা লজ্জায় ও ভালোবাসায় লাল হয়ে উঠল। সে আর কোনো কথা না বাড়িয়ে নিজের হাত দিয়ে আয়ানের গলা জড়িয়ে ধরে তার ঠোঁটে একটা মিষ্টি চুমু এঁকে দিল। জীবন সবসময় সরল রেখায় চলে না, কখনো তাতে ভুল বোঝাবুঝির ঝড় আসে, কখনো বা অন্ধবিশ্বাসের চরম মূল্য দিতে হয়। কিন্তু ভালোবাসার শিকড় যদি গভীর হয় তবে সেই ঝড়ও একদিন শান্ত হয়ে বয়ে আনে এক নতুন ভোরের আলো। আকাশ নামের সেই অন্ধকার অধ্যায় পেছনে ফেলে নদী আজ খুঁজে পেয়েছে তার জীবনের আসল ও নিরাপদ ঠিকানা, আয়ানের বুক। আর আয়ানও পেয়ে গেছে তার আজীবনের জেদি অথচ বড্ড আদুরে বউকে। জানালার বাইরে তখন গোধূলির নরম আলো ছড়িয়ে পড়েছে পুরো আকাশ জুড়ে। 2টি মানুষ, 2টি ভিন্ন মন, আজ হাজারো বাধা পেরিয়ে এক সুতোয় বাঁধা। এভাবেই তাদের জীবনের পাতাগুলো ভরে উঠুক অন্তহীন ভালোবাসা, বিশ্বাস আর সুখের রঙে।